যারা ক্লাস 8 এ আছো পরবর্তী বছর তোমরা ক্লাস 9 এ উঠবা নাকি, ক্লাস 9 এ উঠবা, যারা ক্লাস 9 এ আছো পরবর্তী বছর 10 এ উঠবা নাকি। সো তোমাদের জন্য কিন্তু ভাইয়া আমার কোর্সগুলো ফ্রি থাকবে, আমার কোর্সগুলো ফ্রি থাকবে এবং আমি তোমাদের জন্য একেবারে জানুয়ারির প্রথম থেকে কিন্তু ওয়ান শট ক্লাসগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝে বুঝে গ্রুপে আপলোড করে দিব, প্রাইভেট গ্রুপে কিভাবে জয়েন হবে আমি তোমাদের ইন ডিটেইলসে বলে দিই। হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব আলু। এই যে দেখতেই পারতেছো, এখন এই আলুটা এটা কি গোল আলু নাকি লম্বা আলু, কোন আলু? সো যেই আলুই হোক না কেন, এই ভিডিওতে আমি আলু ভর্তা করে দেখাবো অ্যান্ড তোমাদেরকে খাওয়াবো এবং আমি নিজেও খাবো। সো চলো আলু ভর্তার প্রসেসিংটা দেখে নিই। ওকে, আচ্ছা। সো ফার্স্টে আসে দেখো, আমাদের এখানে তিনটা জিনিস দেওয়া আছে। আপাতিত রশ্মি কি, আপাতন বিন্দু কি, আপাতন কোণ কি। সো এই বিষয়গুলো জানার আগে আমাদের একটা বিষয় ভালোভাবে জানতে হবে যে প্রতিফলক, এই প্রতিফলক জিনিসটা কি। আচ্ছা, তারও আগে আমরা দেখো এখানে একটা বই, এই বইটাকে আমি যদি বলি যে এই বইটাকে আমি ভাইয়া কিভাবে দেখতেছি, মূলত আমার রুমের মধ্যে থাকা যে লাইটগুলা, ওই লাইট থেকে আসা আলোক রশ্মি এই বইয়ের মধ্যে এভাবে পড়তেছে, অনেক অনেক আলোক রশ্মি এভাবে পড়তেছে। পড়ার পর এই বই কি করে প্রতিফলিত করে রশ্মিগুলা, এভাবে রশ্মিগুলা পরে প্রতিফলিত হয়ে এইভাবে রশ্মিগুলো আমার চোখের, এই যে চোখের লেন্স আছে না, লেন্স হয়ে রেটিনার মধ্যে, হ্যাঁ রেটিনার মধ্যে পৌঁছায়, রেটিনা থেকে তোমার স্নায়ুতন্ত্র হয়ে তোমার মস্তিষ্কে চলে যায়, তখনই কেবল আমরা এই বইটা দেখতে পারি। বুঝছো, এইভাবে মূলত কাজটা করছে। সো যারা পঞ্চম অধ্যায় সমন্বয় নিঃসরণ অধ্যায়টা দেখো নাই, তারা অবশ্যই ওই অধ্যায়টা দেখে দেন। এই ভিডিওটা বা এই ক্লাসটা যদি করো অনেক ভালোভাবে বুঝতে পারবা। সো এই ক্ষেত্রে আমি তোমাদের যেটা বোঝাইতে চাইছি, এই ক্ষেত্রে এই বইটা হচ্ছে প্রতিফলক, অর্থাৎ যেইখান থেকেই আসুক না আলোক রশ্মিগুলা, এটা হতে পারে সূর্য থেকে আসতে পারে আলোক রশ্মিগুলা, বাট আমি যেহেতু রুমের মধ্যে আসছি, আলোক রশ্মিগুলো অবশ্যই আমার রুমের মধ্যে থাকা যে লাইটগুলো ওইগুলা থেকে আসতেছে। সো ওই লাইট থেকে আলোক রশ্মি এখানে যেহেতু আসতেছে, আসার পর কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে আমার চোখে পৌঁছাইতেছে। সো এই যে ক্ষেত্রটা, এই যে বস্তুটা, এটা প্রতিফলক। বুঝছো প্রতিফলক জিনিসটা কি? সো এখন আমরা বুঝবো। দেখো আমাদের এখানে কি বলছে ভাইয়া, আপাতিত রশ্মি কি, যে রশ্মি প্রতিফলকের উপরে এসে পড়ে তাকে আপাতিত রশ্মি বলে। তো ভাইয়া ধরো এটা হচ্ছে একটা সূর্য। আচ্ছা ভাইয়া ধরো এই যে এইটা হচ্ছে একটা সূর্য, ঠিক আছে? এই সূর্য থেকে, এই সূর্য থেকে আসা আলোক রশ্মি, হ্যাঁ এই যে এই সূর্য থেকে ভাইয়া আসা আলোক রশ্মি এইটার মধ্যে পড়লো, এইটার মধ্যে পড়লো, এইটার মধ্যে পড়লো, এভাবে পড়ে দেন প্রতিফলিত, এইভাবে প্রতিফলিত হয়, এইভাবে মূলত প্রতিফলিত হয়। বুঝছো, এইভাবে কি হয়, প্রতিফলিত হয়। সো এই যে ক্ষেত্রটা, এটা হচ্ছে প্রতিফলক। এইটা কি ভাইয়া, প্রতিফলক, প্রতিফলক। ধরো এটা হচ্ছে একটা প্রতিফলক। দেন এই যে এখান থেকে দেখো আলোক রশ্মি এখানে আসলো। আচ্ছা, এর আগে আমি এখানে দেখো একটা অবিলম্ব আঁকতেছি, এটা হচ্ছে ভাইয়া একটা অবিলম্ব। কোন একটা রেখার উপর যে সরল রেখাটা পড়বে ওইটাকে বলে ভাইয়া অবিলম্ব। সো আমি যদি নাম দিই এ বি হচ্ছে তোমার প্রতিফলকটা, আর উ এম এইটা হচ্ছে তোমার অবিলম্বটা। ওকে, সো এই যে আলোক রশ্মি, এটা হচ্ছে ভাইয়া আলোক রশ্মি। ওকে, এইটা হচ্ছে ভাইয়া আলোক রশ্মি, একটু বুঝো ভালোভাবে, এটা হচ্ছে আলোক রশ্মি। আলোক রশ্মি কি হইল, এই প্রতিফলকের উপর পড়লো। সো যে রশ্মি, এই যে এই রশ্মিটা, যে রশ্মিটা প্রতিফলকের উপর এসে পড়বে, সো এইটাকেই বলে আপাতিত রশ্মি। সো আমি যদি এটার নাম দিই এ, সো এ এমটা কি ভাইয়া, এ এমটা হচ্ছে আপাতিত রশ্মি। বুঝছি, যে রশ্মিটা প্রতিফলকের উপর পড়বে ওইটাকেই বলে ভাইয়া আপাতিত রশ্মি। সো এখানে এ এম রশ্মিটা এটা কি, আপাতিত রশ্মি। বুঝছি। দেন আমাদের বলছে আপাতন বিন্দু কি, প্রতিফলকের উপর যে বিন্দুতে আপাতিত রশ্মি এসে পড়বে তাকে আপাতন বিন্দু বলে। সো আমি যদি এখন বলি আপাতন বিন্দু, তাহলে কি ভাইয়া, আপাতন বিন্দু হচ্ছে এই যে এম, এই যে এমটা হচ্ছে ভাইয়া আপাতন বিন্দু। এই যে দেখো এমটা এই যে এমটা, এই জায়গাটা হচ্ছে আপাতন বিন্দু। কেন? কারণ এই যে আপাতিত রশ্মিটা যে বিন্দুতে এসে পৌঁছাবে বা পড়বে ওইটাকেই বলে আপাতন বিন্দু। সো এম বিন্দুটা কি ভাইয়া, আপাতন বিন্দু। এমসিকিউর মধ্যে কিন্তু ভাইয়া এগুলো আসবে, বেসিকটা ক্লিয়ার রাখো। তারপর আপাতন কোণ কাকে বলে, আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপাতন কোণ বলে। সো ভাইয়া আমরা এইটা কি বুঝতে পারতেছি, এইটা কি, এইটা অবিলম্ব না, এইটা অবিলম্ব। সো এই আপাতিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে আপাতন কোণ। সো এইখানে এই যে কোণটা তৈরি হইলো এটাকে বলে ভাইয়া আপাতন কোণ। এটাকে কি বলে ভাইয়া, আপাতন কোণ বলে। আমরা বুঝছি, আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে এটাকে বলে আপাতন কোণ। ক্লিয়ার? আর আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়।
দেখো বুঝছো কিনা, আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। এখন আমি যে এখানে এই এক্সাম্পলটা দিছি, সূর্যের রশ্মি, এইগুলা কি সূর্যের রশ্মি না, সূর্যের আলো না? সো এই সূর্যের আলোকগুলা এই যে এখানে পড়ছে, এখানে পড়ছিল, সো এই বিন্দুতে আলোক রশ্মিগুলা পড়ছিল, সো এইটাকে আমরা কি বলবো? আপাতন বিন্দু। আপাতন বিন্দু বলবো এটাকে। আমি যদি বলি আপাতিত রশ্মি কোনটা, আপাতিত রশ্মি হচ্ছে এই যে এইটা, এইগুলো হচ্ছে আপাতিত রশ্মি। যে রশ্মিটা পড়বে ওইটাকে বলে আপাতিত রশ্মি, আর এইটা যেখানে রশ্মিগুলা পড়বে ওইটাকে বলে আপাতন বিন্দু। আর এটাকে যদি আমি একটা অবিলম্ব চিন্তা করি, এটাকে যদি একটা অবিলম্ব চিন্তা করি, তাহলে আমি যদি বলি আপাতন কোণ কোনটা, তাহলে এই যে আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে, এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে ভাই আপাতন কোণ। ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সটে যাই। দেখো, সো এখানে নেক্সটে কি আছে দেখো, এখানে আমাদের ফার্স্টে বলছে যে প্রতিফলিত রশ্মি কি, দেন প্রতিফলন কোণ কি। আচ্ছা, সো আমি আবার আঁকতেছি, এইগুলো একেবারে আমি ক্লিয়ার করে দিব। দেখো, আমি এখানে আবার আঁকি, এই যে একটা প্রতিফলক আঁকলাম, ওকে। দেন আমি যদি এই যে একটা রশ্মি এভাবে ফেলি এখানে, ধরো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এই প্রতিফলকটার নাম দিলাম এম, আর এটার নাম দিলাম এন, ওকে। সো এ বি, এই রশ্মিটা এখানে প্রতিফলকের উপর পড়ছে, তার মানে এ বিটা কি আপাতিত রশ্মি না? হ্যাঁ, এ বিটা হচ্ছে ভাই আপাতিত রশ্মি, যে রশ্মিটা পড়বে ওইটাকে বলে আপাতিত রশ্মি। ক্লিয়ার? আচ্ছা, আর আমি একটা অবিলম্ব অঙ্কন করে ফেলি, এই যে দেখো এখানে একটা অবিলম্ব অঙ্কন করে ফেলছি, এটা নাম দেই এন ড্যাশ, বি এন ড্যাশ, এটা হচ্ছে একটা অবিলম্ব। সো আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে, এই যে যেই কোণটা তৈরি করছে এইটাকে বলে ভাইয়া আপাতন কোণ। এটা তো আমাদের ক্লিয়ার। এখন আমাদের এখানে বলছে প্রতিফলিত রশ্মি কি। দেখো, প্রতিফলক, আপাতিত রশ্মিটা প্রতিফলকের মধ্যে, এই যে আপাতিত রশ্মিটা এভাবে আসলো, দেন প্রতিফলকে এই যে বাধা পেয়ে এই যে দেখো এখানে এভাবে চলে গেল। সো এই যে এভাবে যে চলে গেল এটাকে বলে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি, এটাকে কি বলে ভাইয়া? প্রতিফলিত রশ্মি। অর্থাৎ আমি যদি আরেকটু ক্লিয়ার করি, ধরো এই যে এটা প্রতিফলক না, প্রতিফলকের উপরের যেইটা ওইটা হচ্ছে হালকা মাধ্যম, হালকা বা বায়ু মাধ্যম ধরতে পারো, বায়ু মাধ্যম, হালকা বা বায়ু মাধ্যম, হ্যাঁ বায়ু মাধ্যম। আর প্রতিফলকের নিচের এই জায়গাটা হচ্ছে তোমার ঘন বা পানি মাধ্যম ধরি, ঘন বা পানি মাধ্যম, ওকে ক্লিয়ার। এখন এই যে আপাতিত রশ্মিটা, এটা কি ঘন মাধ্যম বা পানি মাধ্যমে নিচে গেছে? না, জাস্ট আপাতিত রশ্মিটা এই যে প্রতিফলক এখানে বাধা পাইছে, এখানে বাধা পাইয়া কি করছে, এই হালকা মাধ্যমে ছিল আপাতিত রশ্মিটা, এটা আবার বাধা পেয়ে হালকা মাধ্যমে চলে গেছে। সো এই ক্ষেত্রে এইটাকে বলে প্রতিফলিত রশ্মি। সো এই যে রশ্মিটা, এটা কি ভাইয়া? প্রতিফলিত রশ্মি। আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার করি, অর্থাৎ প্রতিফলকে বাধা পেয়ে যে রশ্মিটা আবার আগের মাধ্যমে ফিরে যায় ওইটাকে বলে প্রতিফলিত রশ্মি। এই যে দেখো, সো এই যে দেখো প্রতিফলকে বাধা পেয়ে যে রশ্মি আগের মাধ্যমে ফিরে আসে তাকে কি বলে? প্রতিফলিত রশ্মি। ক্লিয়ার হইছে? আচ্ছা, এখন আমরা প্রতিফলিত কোণ দেখবো। দেখো এখানে এই যে রশ্মিটা, আমরা তো রশ্মিটা এখন চিনলাম, এটা হচ্ছে ভাইয়া প্রতিফলিত রশ্মি। এখন প্রতিফলিত রশ্মিটা অবিলম্বের সাথে, এই যে এটা অবিলম্ব, অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, এইটা এই যে কোণটা উৎপন্ন করছে এটাকে বলে ভাইয়া প্রতিফলন কোণ। আর প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। দেখো বুঝছো কিনা, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এটাকে বলে প্রতিফলিত কোণ বা প্রতিফলন কোণ। আর আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে আপাতন কোণ। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে প্রতিফলন কোণ। ক্লিয়ার? 100% ক্লিয়ার। ওকে, সো আমরা নেক্সটে যাই। আচ্ছা দেখো, এখানে আমাদের তিনটা বিষয় দেওয়া রয়েছে, একটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরণ কোণ, বিভেদ তল। এই তিনটা বিষয় কি? আচ্ছা, সো আমি ফার্স্টে দেখো এখানে দেখো আঁকতেছি, এখানে আমি একটা তল আঁকতেছি, এই যে এখানে ভাইয়া একটা তল আঁকতেছি, এই যে তলটা, এই তলটাকে বলে ভাইয়া বিভেদ তল। যে তলটা দুইটা মাধ্যমকে আলাদা করে রাখে ওইটাকে বলে বিভেদ তল। এখানে মাধ্যম বলতে দেখো, মাধ্যম বলতে আমি এখানে এই যে এইটাকে আমি হালকা মাধ্যম দিচ্ছি, হালকা মাধ্যম। এখানে মাধ্যম বলতে ভাইয়া এটাকে আমি হালকা মাধ্যম দিচ্ছি, আর নিচেরটাকে ঘন বা পানি মাধ্যম দিচ্ছি, ঘন মাধ্যম।
ওকে, গণমাধ্যম দিচ্ছি। এখন আমি একটা লম্ব অঙ্কন করি। এই যে লম্ব অঙ্কন করছি। ওকে, এখন দেখো কি হচ্ছে। এই যে আলোক রশ্মি, এখানে দেখো আলোক রশ্মিটা ভাইয়া এখানে পড়লো, আলোক রশ্মিটা এখানে পড়লো। এই যে আলোক রশ্মিটা এখানে আপতিত হয়েছে বা পড়ছে, পড়ার পর অর্থাৎ হালকা মাধ্যমে আলোক রশ্মিটা এই যে এখানে আপতিত হওয়ার পর এইটা তো ঘনমাধ্যম, সে ঘনমাধ্যমে যখন যাবে তখন এইটা দেখো এইটা এইভাবে আসবে, এইভাবে অবিলম্ব না, এইটা অবিলম্বের দিকে সরে আসবে। আচ্ছা আমি যদি একটু নামগুলা লিখি, এইটা হচ্ছে ভাইয়া অবিলম্ব, এটা হচ্ছে ভাইয়া অবিলম্ব, আর এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত, এটা হচ্ছে ভাইয়া আপতিত রশ্মি। আপতিত রশ্মি এই যে বিভেদ তলে যখন পৌঁছাইলো, এই আপতন বিন্দুতে যখন আসলো, আপতিত রশ্মি কি করছে এখানে পড়ছে, পড়ার পর হ্যাঁ সে কি করছে, এটা তো অবিলম্ব, হালকা মাধ্যম থেকে যখন রশ্মিটা গণমাধ্যমে যাবে, এই যে এটা ঘনমাধ্যম, রশ্মিটা এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু গণমাধ্যমে রশ্মিটা কিন্তু এভাবে যাবে না। এই যে দেখো আমাদের রশ্মিটা তো এভাবে যাওয়ার কথা ছিল, এই যে এভাবে এভাবে, আমি যদি দেখাই, এই যে এভাবে যাওয়ার কথা কিন্তু ছিল, রশ্মিটা কিন্তু ভাইয়া এভাবে যাওয়ার কথা ছিল, অর্থাৎ এই যে এভাবে সোজা না এভাবে গেল না, দেন এভাবে কিন্তু সোজা যাইলো, যাওয়ার কথা ছিল, বাট রশ্মিটা কি করছে, রশ্মিটা কিন্তু ব্যাকে গেছে, অর্থাৎ এভাবে সোজা না যায় এটা অবিলম্বের দিকে কিন্তু এভাবে সরে আসছে, মানে অবিলম্বের দিকে সরে আসছে। তার মানে আমরা কি বুঝলাম ভাইয়া, আপতিত রশ্মি যখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আসবে তখন এটা অবিলম্বের দিকে সরে আসবে। সবসময় এই তথ্যগুলো মনে রাখবে, এগুলো কিন্তু একেবারে ঔষধের মতো কাজে কাজে লাগবে। দেখো আপাতিত রশ্মি, ইচ্ছেগুলি নোট করতে পারো বা পরবর্তীতে পাবা। আপাতিত রশ্মি হালকা মাধ্যম থেকে, হালকা মাধ্যম, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে, ঘন মাধ্যমে আসলে, মাধ্যমে আসলে এই যে অবিলম্বের দিকে সরে আসে, অবিলম্বের, অবিলম্বের দিকে কি করে সরে আসে, সরে আসে। দেখো বুঝছো কিনা, এইটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, এইটা মনে রাখাটা। এই যে দেখো আপাতিত রশ্মি যখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আসবে তখন এটা অবিলম্বের দিকে সরে আসবে, বাট রশ্মিটা কিন্তু আরেকটু দূরে ওই দিকে যাওয়ার কথা ছিল, বাট সে কিন্তু অবিলম্বের দিকে সরে আসছে। আচ্ছা যাই হোক, আমাদের তো বলছে প্রতিসরিত রশ্মিটা কি। দেখো আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, হ্যাঁ আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন অন্য মাধ্যমের যে রশ্মিটা ওইটাকে বলে প্রতিসরিত রশ্মি। সো এইটাই, সো এই যে রশ্মিটা এইটা কি ভাইয়া প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। দেখো বুঝছো কিনা, এগুলো একেবারে টোটালি মুখস্থ করবে, এগুলা বেসিক। আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, অন্য মাধ্যমের যে রশ্মিটা ভাইয়া ওইটাকে বলে ভাইয়া প্রতিসরিত রশ্মি। সো এই ক্ষেত্রে আমাদের প্রতিসরিত রশ্মিটা কি, এইটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। এখন আমাদের বলছে এই যে প্রতিসরণ কোণ কি। সো এই যে প্রতিসরিত রশ্মিটা এইটা অবিলম্বের সাথে, আমরা তো জানি ভাইয়া অবিলম্ব তো এইটা, অবিলম্বের সাথে এই যে কোণটা তৈরি করছে এইটাকেই বলে তোমার এই যে প্রতিসরণ কোণ। এটাকে কি কোণ বলে ভাইয়া, প্রতিসরণ কোণ। প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে তাকে প্রতিসরণ কোণ বলে। ক্লিয়ার, বুঝাইতে পারছি প্রতিসরণ কোণ কি? ওকে, সো এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, বিভেদ তল। এটাকে তো আমি তোমাদের বোঝাই দিলাম, যে তলটা দুইটা মাধ্যমকে আলাদা করবে ওইটাকে বলে বিভেদ তল। ক্লিয়ার, সো আশা করছি এখন ক্লিয়ার। আচ্ছা তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে, যে আপনি তো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি রশ্মিটা গেছে ওইটা দেখাইছেন যে এটা অবিলম্বের দিকে সরে আসে, বাট গণমাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায় তখন এটা কি করবে। দেখো এটা ঠিক এটার উল্টাটা। ধরো এখানে গণমাধ্যম থেকে এই যে হালকা মাধ্যমে এই যে রশ্মিটা এভাবে যাবে, সো সে কিন্তু এভাবে যাওয়ার কথা ছিল, এই যে এভাবে গেছে না, এই যে এভাবে সোজা পথে কিন্তু যাওয়ার কথা ছিল, এভাবে সোজা, এভাবে 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 যাওয়ার কথা ছিল, বাট সে এভাবে যাবে না। সে কি করবে, সে তোমার এই যে অবিলম্ব না, এটা অবিলম্ব থেকে আরো দূরে সরে যাবে। অর্থাৎ গণমাধ্যম থেকে যখন আলোক রশ্মি যাবে হালকা মাধ্যমে তখন সে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, আর হালকা থেকে যখন ঘনতে যাবে তখন অবিলম্বের দিকে সরে আসবে। মনে রাখবে এই দুইটা কথা।
আমি আবারও একটু ক্লিয়ার করি, রিমেম্বার প্লিজ। হালকা মাধ্যম থেকে যখন আলোক রশ্মি গণমাধ্যমে যাবে তখন রশ্মিটা অবিলম্বের দিকে সরে আসবে, আর যদি গণমাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায় তখন আলোক রশ্মিটা ওইটা দূরে সরে যাবে অবিলম্ব থেকে। ওকে, আচ্ছা। সো আমরা এখন নেক্সটে যাই। দেখো এখানে তোমার পার্ট একে আলোর প্রতিসরণ, এই বিষয়টা আমরা আরেকটু যদি বুঝি আলোর প্রতিসরণ বিষয়টা কি। আমরা অনেক সময় দেখবা, আমরা যদি এই এক্সাম্পলটা তোমরা নিজেরা পরীক্ষা করতে চাই, এরকম একটা গ্লাস নিও, গ্লাসের মধ্যে পানি রাখা একটা কাঠ পেন্সিল তুমি এভাবে ডুবাই রাখো, দেখবা নিচের অংশটা কাঠ পেন্সিলটা এই জায়গার মধ্যে মনে হবে এটা ভাঙ্গা গেছে, কাঠ পেন্সিলটা এই জায়গার মধ্যে মনে হবে ভাঙ্গা গেছে। ওকে, এই যে এই জায়গার মধ্যে মনে হবে ভাঙ্গা গেছে। এইটা কিসের কারণে হয়? মূলত আলোর প্রতিসরণের জন্য। আচ্ছা আমরা একটু রেডিংটা পড়ি। দেখো এই যে তুমি দেখেছো নিশ্চয়ই পেন্সিলটিকে পানির মধ্যে খাটো মোটা এবং পানির তল বরাবর এটি ভেঙে গেছে বলে মনে হয়। এই যে দেখো পেন্সিলটিকে দেখো, এই যে খাটো মোটা এবং পানির তল বরাবর এই যে ভেঙে গেছে বলে মনে হচ্ছে। উপরের কাজটির ক্ষেত্রে পানির ভিতরের পেন্সিলের নিচের অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়েছে। এর পূর্বে এটি এক স্বচ্ছ মাধ্যম পানি থেকে অন্য স্বচ্ছ মাধ্যম বায়ুতে এসে তোমাদের চোখে পড়েছে। আচ্ছা আমি এইটা একটু ক্লিয়ার করে দিই। দেখো সো আমাদের ফার্স্টে আমাদের এই যে এইটা আমরা কিভাবে দেখতেছি, দেখো আলোক রশ্মি যখন ধরো এখানে একটা সূর্যের আলোক রশ্মি কাজ করতেছে, আলোক রশ্মি যখন এই যে এই পানির মধ্যে বা এই যে তোমার পাত্রটার মধ্যে পড়বে, আলোক রশ্মি কিন্তু এভাবে নিচে যাবে, নিচে যাইয়া প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে তুমি ধরো এখানে দেখতেছো, সো তোমার চোখের মধ্যে এই রশ্মিটা যাবে। এখন এটা কিভাবে হচ্ছে? প্রথমে তো আলোক রশ্মিটা হালকা মাধ্যমে ছিল, এই যে হালকা মাধ্যম থেকে আলোক রশ্মিটা ঘন মাধ্যমে আসছে, ঘন মাধ্যম থেকে আলোটা প্রতিফলিত হয়ে আবার হালকা মাধ্যম তোমার চোখে যাচ্ছে। সো এইটার কারণেই তোমার মূলত এই যে কলমটাকে ভাঙ্গা এবং মোটা এবং খাটু দেখাচ্ছে। সো এইটা এখানে বলছে, এই যে দুইটি ভিন্ন মাধ্যমে আলো যদি একই সরলরেখায় চলতো তাহলে পেন্সিলটিকে নিশ্চয়ই সোজা দেখাতো। দুটি সরলরেখায় যদি ধরো আলো এভাবে যাচ্ছে, এভাবে যদি যাইতো তাহলে দেখতা যে এটাকে ভাঙ্গা না, এটাকে সোজাই দেখতা। বাট তোমরা দেখতে পেলে এটিকে পানির তলে ভেঙে গেছে বলে মনে হচ্ছে। সো এটা মূলত ওই আলোর প্রতিসরণ, দুইটা মাধ্যমে যেহেতু আলোক রশ্মিটা চলাচল করতেছে তার কারণে এটাকে আমরা ভাঙ্গা দেখতে পারতেছি। হ্যাঁ, তুমি আরেকটা পরীক্ষা করে দেখতে পারো। পরীক্ষাটা হচ্ছে তুমি কলমটাকে এই যে এভাবে রাখছে না, কলমটাকে এভাবে রাখছে না, তুমি যদি কলমটাকে এই যে এভাবে রাখতা, এইভাবে ফুল বরাবরই করে রাখতা, তখন তোমার এইরকম কলমটা সোজাই থাকতো, কোনো ভাঙ্গা টাঙ্গা দেখতা না, বুঝছো, সোজাই থাকতো। সো আমরা এটা তাহলে কি শিখলাম? আলোক রশ্মি যখন লম্বভাবে আপতিত হবে তখন তার প্রতিসরিত রশ্মিটা ঠিক লম্বভাবেই হবে, লম্বভাবেই যাবে, বুঝছো। আর এইভাবে যখন তির্যকভাবে যায় তখন অবিলম্বের দিকে অনেক সময় চলে যায়, অবিলম্ব থেকে অনেক সময় দূরে সরে যায়, ওইটা গণমাধ্যম হালকা মাধ্যম অনুসারে। সো লম্বভাবে যখন কোনো আলোক রশ্মি পড়বে তখন এটা লম্বভাবেই যাবে। ওকে, আচ্ছা। তারপর দেখো এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। আলোক রশ্মির এই দিক পরিবর্তনকে আমরা বলি আলোর প্রতিসরণ, বুঝছো। আলোক রশ্মির এই দিক পরিবর্তনকে আমরা কি বলি? আলোর প্রতিসরণ। যেমন দেখো এই যে এখানে এই যে লুকটা, এই লুকটা কি হচ্ছে দেখো, এই লুকটা এই যে এখানে দেখো এই যে মাছটা, এই লুকটা এখানে এই মাছটাকে কিন্তু দেখতেছে। ওকে, এই যে দেখো এই লোকটা এখানের এই মাছটাকে কিন্তু দেখতেছে, লোকটা এখানে আছে, দেন এখানে এই যে মাছটা, এই যে মাছটাকে দেখতেছে, এটা হচ্ছে তোমার অবাস্তব মাছ, মাছের অবাস্তব প্রতিবিম্ব, বুঝছো, মাছের কি অবাস্তব প্রতিবিম্ব। মানে রিয়াল মাছটা কিন্তু নিচে, আরো গভীরে নিচে অবস্থিত। এইটা কিসের কারণে হয়? এটা মূলত আলোর প্রতিসরণের জন্য হয় ভাইয়া, বুঝছো। অর্থাৎ তুমি মাছটাকে এখানে দেখতে পারতেছো বাট মাছটা নিচে আসছে, এইটাই মূলত বুঝাইছে। সো লম্বভাবে আলো এক মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় এর গতিপথের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, আলোটা ধরো তুমি এখানে দাঁড়ায় আছিলা, তুমি যদি এখান থেকে দেখতা তাহলে মাছটার অবস্থান ঠিকই তুমি দেখতে পারতা, মাছটা যেখানে থাকতো ওইটাই তুমি বুঝতা যে ওইটাই মাছের অবস্থান। বাট এইভাবে যদি আলো আসে মাছটাকে মনে হচ্ছে এখানেই আছে, বাট মাছটা এখানে না, মাছটা আরেকটু নিচে আছে।
আচ্ছা ভাইয়া, এখন আমরা এই বিষয়টা দেখবো, পার্ট 2 ও 3 আলুর প্রতিসরণের নিয়ম। সো এইটা দেখলে আশা করি সবকিছু একেবারে আবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমার যা মনে প্রশ্ন ছিল সবকিছু এখন ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখন এইটা দেখি। দেখো, এই যে এইটা এইটা ধরো একটা তোমার গণমাধ্যমের একটা কাচের একটা ফলক ধরতে পারো। কাচের ফলক কি গণমাধ্যম না? হ্যাঁ, কাচের এইটা একটা ফলক। ওকে, এখন দেখো আমি কাজটা কি করি। তোমার এই যে এখান থেকে আলু ধরো এখানে এসে পড়লো, এখান থেকে ভাইয়া আলুটা এখানে এসে পড়লো। ওকে, সো এইটাকে আমি যদি একেবারে ডিটেলসে বাইঙ্গা বুঝাই দেই, এইটাকে ভাইয়া কি বলে? এইটা হচ্ছে ভাইয়া আপতিত রশ্মি। একেবারে ক্লিয়ার হয়ে যাবা, এইটা হচ্ছে ভাইয়া আপতিত রশ্মি। বুঝছে? এই রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি। সো আমি একটা নামকরণ করতেছি, এইটার নাম দিই এ, আর এইটার নাম আমি দিচ্ছি বি। সো এ বি হচ্ছে আপতিত রশ্মি। ক্লিয়ার? এখন আমি আমি যদি একটা, আচ্ছা বিটা এখানে দিই, আমি যদি একটা ভাইয়া অবিলম্ব টানি। সো ধরো এটা হচ্ছে একটা অবিলম্ব, এই যে দেখো অবিলম্ব, একটা অবিলম্ব টানছি। সো এই অবিলম্বের নামটা, এই অবিলম্বের নামটা ভাইয়া আমরা দেই, তোমার এটা এম দিই আর এইটা এন দিচ্ছি। ঠিক আছে? এই যে এ বি হচ্ছে ভাইয়া আপাতিত রশ্মি, এম এন হচ্ছে অবিলম্ব। সো আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে কি বলে ভাইয়া? আপাতন কোণ। দেখছো, এখন বেসিকটা ক্লিয়ার হবে। এটাকে কি বলে ভাইয়া? এই যে এইটাকে কি বলে ভাইয়া? আপাতন কোণ। আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করে। সো আমি এখানে লিখে দিচ্ছি, এখানে যে কোণটা এটা হচ্ছে আপাতন, এই যে আপাতন কোণ। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আপাতন কোণ বলে। এখন এইটা তো আমাদের হালকা মাধ্যম ছিল। দেখো, এই যে এইটা তো আমাদের হালকা মাধ্যম, এটা আমাদের হালকা মাধ্যম না? এটা হচ্ছে হালকা মাধ্যম বা বায়ু। হ্যাঁ, বায়ু মাধ্যম। বায়ু মাধ্যম তো মূলত হালকাই হয়। ওকে, এটা তোমার হালকা মাধ্যম বা বায়ু। সো আলোক রশ্মি প্রথমে হালকা মাধ্যমে ছিল। ওকে, হালকা মাধ্যমে ছিল। এখন আলোক রশ্মিটা কি হচ্ছে? আলোক রশ্মিটা এভাবে এভাবে আলোক রশ্মিটা এখন গণমাধ্যমে এসে পৌঁছাইছে। এই যে এখন গণমাধ্যমে ভাইয়া আলোক রশ্মিটা এসে পৌঁছাইছে। এই যে, সো আমরা যদি দেখি, এই যে এই যে এই যে এই যে এটা হচ্ছে ঘনমাধ্যম। ঠিক আছে? আলোক রশ্মিটা কি হয়েছে? হালকা মাধ্যমে ছিল, এখন গণমাধ্যমের দিকে আসছে। এখন গণমাধ্যমের দিকে যে আসছে, এটা কিন্তু অবিলম্বের দিকে সরে আসছে। এই যে অবিলম্বের দিকে সরে আসছে, আমরা কিভাবে বুঝলাম? দেখো, আলোক রশ্মি যেভাবে মানে পড়ছে না, তো এইভাবে যদি ঠিক যাইতো তাহলে কিন্তু আলোক রশ্মিটা এই যে এই বরাবর যাইতো, এই বরাবর যাইতো, এই বরাবর যাইতো। কিন্তু বুঝছি আমরা, আলোক রশ্মিটা কিন্তু ভাইয়া এই বরাবর যাইতো, এই যে এই বরাবর যেত, এই বরাবর মানে এই হলুদ যে রেখাটা এই বরাবর যেত, বাট এই বরাবর না গিয়া কি করছে? একটু অবিলম্বের দিকে এভাবে সরে আসছে। সো আমরা জানি যে আলোর বৈশিষ্ট্য হচ্ছে যখন হালকা মাধ্যম থেকে ভাইয়া গণমাধ্যমে আসবে তখন এটা অবিলম্বের দিকে রশ্মিটা সরে আসবে। সো এই ক্ষেত্রে ভাইয়া আমাদের এখানের যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটাকে আমরা কি বলবো? তার আগে আমরা আগে এটা জেনে নেই, এই যে রশ্মিটা, এই রশ্মিটার নাম কি? এই রশ্মিটার নাম কি? প্রতিসরিত রশ্মি না? আলোক রশ্মি যখন কোন একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যাবে তখন অন্য মাধ্যমের যে রশ্মিটা ওইটাকে বলে ভাইয়া প্রতিসরিত রশ্মি। এমসিকিউর জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বেসিক ক্লিয়ার করার জন্য। সো আমরা বুঝলাম এটা কি ভাইয়া? এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ভাইয়া প্রতিসরিত রশ্মি। ওকে, এখন প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে এটাকে কি বলে? প্রতিসরণ কোণ। সো এই যে প্রতিসরণ কোণ, এই যে এইটার নাম হচ্ছে প্রতিসরণ কোণ। এই যে প্রতিসরণ কোণ, বুঝছি ভাইয়া? প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যেই কোণটা তৈরি করেছে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এখন আরেকটা শর্ত, আপাতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হবে। এই যে এখানে এই যে কোণটা না, এই কোণটা হবে বড়, এই কোণটা হবে বড়। কার থেকে বড়? এই যে প্রতিসরণ কোণ যে এইটা থেকে বড় হবে। বুঝছি? প্রতিসরণ কোণকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি, এই যে আর, প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। সো আইটা হবে বড় কার থেকে?
প্রতিসরণ কোণ থেকে, সো আর থেকে আই এর মানটা বড়, অথবা এই যে আর থেকে আই এর মানটা বড়, এইভাবেও লিখতে পারো চিহ্নটা, এইভাবেও লিখতে পারো ভাইয়া, বুঝছি। এই যে সো এই যে তোমার এগুলা কিন্তু এমসিকিউর মধ্যে আসবে। হালকা মাধ্যম থেকে যখন গণমাধ্যমে আসবে আলোক রশ্মি, তখন আপাতন কোণের মান প্রতিসরণ কোণের মান থেকে বড় হবে। আপাতন কোণের মান বড় হবে কার থেকে? প্রতিসরণ এই কোণটা থেকে। ক্লিয়ার? 100% ক্লিয়ার হতে হবে। আপাতন কোণের মান কি হবে ভাইয়া? প্রতিসরণ কোণের মান থেকে কি হবে? আপাতন কোণের মানটা বড় হবে। এই যে দেখতেই পারতেছি, এটা অবিলম্বের দিকে যখন সরে আসবে তখন কোণটা একটু চেপে যায়, মানে ছোট হয়ে যায়। এটা তো ক্লিয়ার? আচ্ছা, তারপর আমাদের ঘটনাটা কি হচ্ছে দেখো। তারপর তোমার আলুটা তো এখানে পড়লো, এই যে সাদাটা হচ্ছে আলু, আলুটা পড়লো। এখন আলুটা যখন আবার এই যে মাধ্যমটা, এটা কিন্তু আবার হালকা মাধ্যম, হালকা বা বায়ু মাধ্যম, বুঝছো? হালকা বা কি মাধ্যম ভাইয়া? বায়ু মাধ্যম। সো এই রেখাটা যখন আবার এইখানে পড়বে, চলে যাবে, নির্গত হবে। সো এখন কি হচ্ছে দেখো, এখন আমরা যদি এখানে একটা অবিলম্ব টানি, আবার এই যে দেখো এখানে আবার একটা অবিলম্ব টানা হইল। সো অবিলম্ব টানা হইল। সো এইটার নাম আমি দিচ্ছি, এই যে এটার নাম দিচ্ছি কে, এটার নাম দিচ্ছি এস, কে এস। সো এই যে অবিলম্বটা, হ্যাঁ, এখানে একটা অবিলম্ব জাস্ট টানলাম, এখন রশ্মিটা তো এখান দিয়ে বের হয়ে যাবে। এটা ছিল হালকা মাধ্যম আয়না, এটা আয়না ধরো, আয়নাটা ছিল ঘন মাধ্যম, এখন আবার রশ্মিটা হালকা মাধ্যম দিয়ে চলে যাবে। সো এখন কি এটা তো অবিলম্ব, অবিলম্বের দিকে কি সরে আসবে নাকি অবিলম্ব থেকে দূরে চলে যাবে? সো গণমাধ্যম থেকে যখন কোন একটা রশ্মি হালকা মাধ্যমে যাবে ভাইয়া, রশ্মিটা অবশ্যই অবিলম্ব থেকে দূরে চলে যাবে, ওই একটু আগে যে বলছিলাম। সো এখানে এই যে রশ্মিটা আমাদের দূরে চলে যাবে। ওকে, আমাদের রশ্মিটা কি হবে ভাইয়া? দূরে চলে যাবে। সো এই যে রশ্মিটা এটা দূরে চলে গেল, বুঝছো? কেন দূরে চলে গেল? কারণ এটা ছিল গণমাধ্যম, গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আসবে তখন এই যে রশ্মিটা এটা কি হবে? দূরে চলে যাবে। সো এখানে একটা দেখো, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই যে কোণটা, এই কোণটাকে বলে ভাইয়া নির্গত কোণ। এই কোণটাকে ভাইয়া কি বলে? নির্গত কোণ বলে। অর্থাৎ যেই কোণটা বের হয়ে যায়, এই যে রশ্মিটা বা কোণটা, এটা কি হয়েছে? বের হয়ে গেছে না, বা রশ্মিটা বের হয়ে গেছে না। সো এখানে এই যে কোণটা, এটাকে কি বলে? নির্গত কোণ। যে কোণটা বের হয়ে যায় বা যে রশ্মিটা বের হয়ে যায়, ওইটা হচ্ছে নির্গত কোণ। সো বুঝছো? এখন আমরা একটা কাজ করি, আমরা নির্গত কোণকে ই দ্বারা প্রকাশ করি। এই যে নির্গত কোণ হচ্ছে ই। এখন আরেকটা তথ্য, আপাতন কোণ, এটা তো আপাতন কোণ, এটা তো তোমার প্রতিসরণ কোণ, এইটা কি কোণ? নির্গত কোণ। আপাতন কোণ আর নির্গত কোণ সবসময় সমান। আপাতন কোণ ইকুয়ালস টু ই, মানে কি ভাইয়া? আপাতন কোণ আর নির্গত কোণ কি ভাইয়া? সমান। এই যে আপাতন কোণ আর নির্গত কোণ সমান, দেখো বুঝছো কিনা? বুঝছি, আপাতন কোণ আর নির্গত কোণ সবসময় সমান। সো এইগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব বেসিক এখানে এসে পড়ছে। সো এখন আমি যদি বলি, তোমাদের প্রশ্ন করি যে বলো তো এখানে আপাতন কোণ কোনটাকে বলে, তোমরা কি বলতে পারবা আপাতন কোণ কোনটা? এখানে দেখো, এই যে আপাতন কোণ, এই যে এ বি এম, এটা হচ্ছে আপাতন কোণ। এই যে এ বি এম, অথবা প্রশ্নটা একটু ঘুরায় আসতে পারে, আমি যদি বলি বি এম বি এ, এটা আপাতন কোণ। এম বি এ আপাতন কোণ, কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই। কেন? কারণ কোণ যেটা, এটা তো কোণটা সবসময় মাঝখানে হবে, এই যে বিটা মাঝখানে হবে, এটা আমি তোমাদের অনেকবারই বলে আসতেছি। সো আমি যদি বলি এখানে, তাহলে প্রতিসরণ কোণটা কি? প্রতিসরণ কোণ কি? এই যে এটার নাম দেই নাই, এটার নাম ধরি আমি এল এ দিই, জাস্ট একটা নাম দিলাম এল বি এন, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, অথবা এন বি এল, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আমি যদি বলি ভাইয়া তাহলে নির্গত কোণ কি? আচ্ছা, এটার নাম আমি দিচ্ছি ডি। নির্গত কোণ কোনটা? নির্গত কোণ হচ্ছে এইটা, ডি এল এস অথবা এস এল ডি, এটা হচ্ছে ভাইয়া নির্গত কোণ। সো বলো আর কি আছে? সব কিছু একেবারে বেসিক কিন্তু এখানে শেষ, খতম করে দিয়েছি। আচ্ছা, এখন এই যে লেখাগুলো, এখন আমরা দেখি তো লেখাগুলো আমরা বুঝি কিনা সব। এই যে দেখো লেখাগুলো বুঝি কিনা সব দেখি। আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, এই যে দেখো আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন এটি অবিলম্বের দিকে এই যে সরে আসে। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসছে, অবিলম্বের দিকে কিন্তু এভাবে সরে আসছে। এই ক্ষেত্রে আপাতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড়, এটা তো ব্যাখ্যা করলামই। এই আপাতন কোণটাই প্রতিসরণ কোণ থেকে বড়। ওকে, আচ্ছা, আলোক রশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে, যেমন বায়ু, অন্য মাধ্যমে কাছে প্রতিসরিত
হওয়ার পর পুনরায় একই মাধ্যমে বায়ুতে নির্গত হলে আপতন কোণ ও নির্গমন কোণ সমান হয়। এই যে এইটাই, প্রথমে আপতিত রশ্মিটা হালকা মাধ্যমে ছিল, দেন এইটা যখন গণমাধ্যমে আসছে, আবার যখন হালকা মাধ্যমে নির্গত হয়েছে চলে গেছে, তখন এই যে আপাতন কোণ আর এই যে নির্গত কোণ এটা সমান হয়েছে। এটা তো আমি বললাম এই যে I ইকুয়ালস টু ই সমান। সো ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখি আপাতিত রশ্মি, দেন প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। আচ্ছা, আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি অঙ্কিত অবিলম্বে একই সমতলে থাকে, একই সমতলে থাকে। এই যে দেখো আমি যদি এটা ব্যাখ্যা করি, আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি অঙ্কিত অবিলম্বে একই সমতলে থাকে। শেষ। আচ্ছা, এছাড়াও উপরের পরীক্ষাটি অনুরূপ পরীক্ষা থেকে দেখা গেছে যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। আচ্ছা, আমরা আবার একটা চিত্র অঙ্কন করে নিই। দেখো, আলোক রশ্মি যখন, আমি এখানে একটা এই যে বিভেদ তল দিলাম, ওকে, দেন দেখো এই যে আলোক রশ্মি কি করলো, এই যে, আচ্ছা ঘন মাধ্যম তো, তাই না? আচ্ছা আচ্ছা আমি এখানে নামটা দিই, এটা হচ্ছে তোমার ঘন মাধ্যম, এটা ঘন মাধ্যম, আর এটা কি, এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ভাইয়া হালকা মাধ্যম। সো আলোক রশ্মি দেখো, আর একটা অবিলম্ব অঙ্কন করে নিই, এই যে এটা অবিলম্ব। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে এই হালকা মাধ্যমে যাবে তখন এইটা কি হবে, এই যে অবিলম্বটা, এই অবিলম্ব থেকে এটা দূরে সরে যাবে। সো এভাবে না যাইয়া এটা কি করছে, এভাবে গেছে, মানে দূরে সরে গেছে, এইটাই বলছে। তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়, এই ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয়। এই ক্ষেত্রে এই যে আপতন কোণটা, এই যে আপতন কোণটা, এইটা, এই যে প্রতিসরণ মানে কি, একটা মাধ্যম থেকে আলো যখন অন্য মাধ্যমে যাবে, অন্য মাধ্যমের যে রশ্মিটা ওইটাকে বলে প্রতিসরিত রশ্মি। আর এই প্রতিসরিত রশ্মিটা এই কোণে, এই অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে, যে কোণ উৎপন্ন করছে এটাকে বলে কি, প্রতিসরণ কোণ। সো এটাই বলছে আপতন কোণটা তখন প্রতিসরণ কোণ থেকে ছোট হবে। গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে কোন একটা রশ্মি যাবে তখন আপতন কোণের যে মানটা এটা প্রতিসরণ কোণের মানের চেয়ে ছোট হবে, এই যে দেখতেই পারতেছি। আচ্ছা, তোমরা হয়তোবা একটু বুঝতে এখন একটু প্রবলেম হচ্ছে, আমি যদি আবার একটু এইটাকে ভেঙে দিই, দেখো আবার আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো এখন বুঝবা 100%। এই যে দেখো, এইটা তো তোমার অবিলম্ব, ওকে, এইটা আমাদের অবিলম্ব। এখন আলোক রশ্মি দেখো, এই যে আলোক রশ্মি ভাইয়া গণমাধ্যম না, এটা গণমাধ্যম থেকে এখন হালকা মাধ্যমে যাবে। সো এভাবে কিন্তু যাওয়ার কথা ছিল, এভাবে কিন্তু যাওয়ার কথা ছিল, বাট এভাবে কি গেছে, এভাবে যাওয়ার কথা ছিল, এভাবে তো যাবে না, কারণ গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার জন্য যাওয়ার পরে অবশ্যই এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। সো দূরে বলতে এই যে এভাবে আরো সরে যাবে, বুঝছি? সো আমাদের এইটা হচ্ছে আপাতিত রশ্মি, এটা হচ্ছে আপাতিত রশ্মি। আর এই যে রশ্মিটা এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি ভাইয়া, বুঝছি? এই যে রশ্মিটা এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, আর এটা হচ্ছে আপাতিত রশ্মি। সো এভাবে যখন যাইলো তখন অবিলম্ব থেকে সে কি করছে, দূরে সরে গেছে। এখন এই যে প্রতিসরিত রশ্মিটা অবিলম্বের সাথে এই যে একটা কোণ তৈরি করছে, এই যে কোণ তৈরি করছে, এইটা কি কোণ, এটা প্রতিসরণ কোণ না, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর এই যে আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করছে এটা কি কোণ ভাইয়া, আপতন কোণ, এটা হচ্ছে আপতন কোণ, বুঝছি? এটা আপতন কোণ। সো এখন এই আপতন কোণের মানটা প্রতিসরণ কোণের মানের চেয়ে ছোট দেখতে পারতেছি না, এই যে দেখাই যায় আপতন কোণের যে মানটা প্রতিসরণ কোণের মানের চেয়ে ছোট, এগুলো একটু মাথায় রাখবা ভালোভাবে। আচ্ছা, তারপর আলোক রশ্মি যখন অবিলম্ব বরাবর আপতিত হয় তখন আপতন কোণ, প্রতিসরণ কোণ ও নির্গত কোণের মান শূন্য হয়। এক্ষেত্রে আপতিত রশ্মির দিক পরিবর্তন হয় না। হ্যাঁ, ধরো এখন এই যে রশ্মিটা এটা ঘন মাধ্যম হোক আর হালকা মাধ্যমে হোক, এইভাবে যাইলো, আপতিত হইলো, দেন এটা এই যে অবিলম্ব বরাবর গেছে না, সো এই ক্ষেত্রে আপতন কোণ তো এখানে তৈরি হবে, প্রতিসরণ কোণ এখানে তৈরি হবে, সবকিছু অবিলম্ব, সবকিছু তোমার মান শূন্য হবে। বা হালকা মাধ্যম থেকে আসো, এটা অন্যদিকে মুভ করবে না, এটা সোজাই যাবে। সো এই ক্ষেত্রে আপতন কোণ, এই যে এই ক্ষেত্রে ভাইয়া আমাদের এই যে এই তথ্যগুলো মনে রাখতে হবে। অবিলম্ব বরাবর যখন আপতিত হবে তখন আপতন কোণ, দেন প্রতিসরণ কোণ, দেন নির্গত কোণের মান অবশ্যই শূন্য হবে, অর্থাৎ এর কোনো দিক পরিবর্তন হবে না। ক্লিয়ার? ওকে, সো তারপর আমরা যাই,
তারপর আমরা আসি এই যে পার্ট 4 ও 5 প্রতিসরণের বাস্তব প্রয়োগ। আমরা এখন বাস্তব প্রয়োগটা দেখব। একটি সোজা লাঠিকে কাত করে পানিতে ডোবালে উপর থেকে তাকালে পানির ভিতরে লাঠির অংশটি কেমন দেখাবে? পর্যবেক্ষণ করে দেখে লাঠিটি ছোট, মোটা এবং উপরে দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। ওইটা প্রতিসরণের জন্য হয়, আমরা এর আগের ভিডিওতে দেখছি, আগের অংশে দেখছিলাম। আসলে প্রতিসরণের ফলে এমন হচ্ছে, চিত্র অনুসারে এখানে ঘন মাধ্যম পানি থেকে আলো প্রতিসরিত হয়ে হালকা মাধ্যমে তোমার চোখে প্রতিফলিত হচ্ছে। লাঠিটির নিমজ্জিত অংশের প্রতিটি বিন্দু উপরে উঠে আসে, ফলে লাঠিটি খানিকটা উপরে, দৈর্ঘ্য কম এবং মোটা দেখা যায়। অর্থাৎ আলোটা তোমার ঘন মাধ্যমে যখন গেল, প্রতিফলিত হয়ে তোমার চোখে এখানে পড়ছে। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার ফলে এই যে পেন্সিলটা বা লাঠিটা, এটা একটু খাটো, মোটা এবং উপরে দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। বুঝছো? আসলে কিন্তু লাঠিটা এই জায়গার মধ্যে, আসলে ভাইয়া লাঠিটা এই জায়গার মধ্যে, বাট তুমি দেখতে পারতেছো এইটা একটু বেঁকে গেছে। বাট এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব এটা মূলত হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যম বা ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার ফলে এটা তৈরি হয়। অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়, রিয়ালটা তৈরি হয় না। আচ্ছা, একটি স্টিলের মগ বা চীনামাটির বাটি নাও। আচ্ছা, বাটি নিলাম। এরপর মগ বা বাটিটির একটি মুদ্রা রাখো। আচ্ছা, এই যে এই বাটিটার মধ্যে আমরা একটা মুদ্রা রাখলাম। এই যে মুদ্রাটা হচ্ছে এটা হচ্ছে রিয়াল মুদ্রাটা। ওকে, এখন তোমার চোখে এমন স্থানে রাখো যেন তুমি মুদ্রাটিকে দেখতে না পাও। আচ্ছা, তুমি ধরো এখানে তুমি তাকাইয়া আসো। সো তুমি তাকাইয়া যে আসছো, তোমার চোখটা তো এভাবেই যাবে, এভাবেই যাবে। তোমার চোখ তো আর এভাবে আসবে না। তোমার চোখ কি এভাবে যাইয়া এভাবে ভাঙতে মানে সম্ভব না, মানে এটা তো আমি জাস্ট দেখাইতে পারতেছি না। তোমার চোখ এভাবে তাকাইছো, এভাবে এভাবে তাকাইছো, এভাবে, বাট এভাবে এইভাবে মুভ করবে না, এভাবে এভাবে যাবে না। বুঝছো? মানে মানে যাওয়ার সময় মানে এই যে চোখ না গেলে এখান থেকে কিন্তু মুভ করবে, বাট এভাবে সোজা যায়, এভাবে মুভ করবে না। ওকে, আচ্ছা। সো এই যে মুদ্রাটা তো এখানে রাখা হইলো, বাট তুমি তাকিয়ে আসো এইভাবে, তো মুদ্রাটাকে তো তুমি দেখতে পারতেছো না। সো আচ্ছা, আমরা দেখি এবার অন্য একজনকে ধীরে ধীরে মগ বা পাত্রে পানি ঢালতে বলো। আচ্ছা, ডাললাম, একজনকে দিয়ে এভাবে মগে পানি ঢাললাম। এবং কেন হবে তা বলতে পারবে? পর্যবেক্ষণ করে দেখবে আস্তে আস্তে তুমি মুদ্রাটিকে দেখতে পাবে। এটি প্রতিসরণের ফলে সম্ভব হয়েছে। অর্থাৎ প্রতিসরণের ফলে আলো ঘন মাধ্যমে পানি থেকে হালকা মাধ্যমের বায়ুতে তোমার চোখে প্রতিসরিত হয়, তুমি মুদ্রাটির অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। অর্থাৎ মুদ্রাটা তো এখানে ছিল, বাট আমি আছিলাম এখানে, এখান থেকে যে দেখতেছি এখানে আমাদের চোখ পড়ছে। সো আমি যখন এই যে পানি ঢালবো মগটার মধ্যে, পানি ঢালার পর তোমার মুদ্রাটা, এই যে আমি এই মুদ্রাটা আমি এখানে দেখতে পারবো। এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। আর এটা হচ্ছে মূলত প্রতিসরণের জন্য। বুঝছি, এটা হচ্ছে মূলত প্রতিসরণের জন্য। আমরা মাছ শিকার করি না, যারা গ্রামে আছো বা হাওর এলাকার মধ্যে আছো, তারা কিন্তু এই যে বর্ষা নিয়ে কিন্তু মাছ শিকার করে এভাবে। এটাকে তো বর্ষাই বলে, এভাবে মাছ শিকার করে। সো মাছ তুমি দেখতেছো, এই যে আমি তোমাদেরকে বলি, এই যে এটা হচ্ছে ধরো মাছ। হ্যাঁ, এটা পানির মধ্যে, পানি ধরো এখানে পানি, এটা পানির গভীরে মাছটা দেখতে পারতেছো। মানে পানি থেকে 5-6 ইঞ্চি নিচে দেখতে পারতেছো, না আরেকটু বেশি, 10 ইঞ্চি। সো আমি তো দেখতেছি মাছটা এটা। সো আমি এই বরাবর যদি বর্ষাটা এভাবে নিক্ষেপ করি, মাছটা কিন্তু মাছটার মধ্যে কিন্তু পড়বে না। মাছটা আরেকটু নিচে, আরেকটু গভীরে আছে। সো তুমি যদি আরেকটু নিচে অনুমান করে দিতে পারো, তখনই কেবল মাছটা লাগবে, বাট বরাবরই দিলে লাগবে না। আচ্ছা, আমরা দেখি, এই যে তুমি কি কখনো মাছ শিকার করেছো? সাধারণত পানিতে যে জায়গায় মাছটি দেখা যায়, আসলে কি মাছটি ওই জায়গায় থাকে? না, আসলে যে মাছটি আমরা দেখি এটি হলো অবাস্তব প্রতিবিম্ব। মাছটা, এই যে লোকটা, এই যে লোক সাহেব মাছটাকে মূলত এখানে দেখতেছে, বাট মাছটা আসলে এখানে না, মাছটা আরেকটু গভীরে নিচে। আচ্ছা, প্রকৃতপক্ষে মাছ থাকে আরেকটু দূরে এবং গভীরে। যদি তুমি ট্যাটা বা কোচ দিয়ে মাছ মারতে চাও, তাহলে এটি মারতে হবে আরো নিচেও দূর। সো ট্যাটা দিয়ে যখন মাছটা এভাবে মারবা, তখন একটু নিচে মারতে হবে, তা না হলে লাগবে না মাছ। বুঝছো? আচ্ছা, মাছের প্লাস পয়েন্ট। পার্ট 6 ও 7 পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সংকট কোণ বা ক্রান্তি কোণ। অর্থাৎ সংকট কোণের আরেকটা নাম হচ্ছে ক্রান্তি কোণ। সো এই যে সংকট কোণ কাকে বলে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ কাকে বলে, পরীক্ষায় কিন্তু এই দুইটা প্রশ্ন থেকে একটা আসে, লিখে রাখো, আসবে, এখান থেকে আসবে, 100% দিয়ে দিলাম। প্রতিফলন বা সংকট কোণ কাকে বলে, বা সংকট কোণের আরেকটা নাম হচ্ছে ভাই ক্রান্তি কোণ। ক্রান্তি কোণ কাকে বলে, এটা থেকে কিন্তু প্রশ্ন একটা আসবে। সো আমরা দেখি, দেখো আমরা ফার্স্টে একটা চিত্র অঙ্কন করি। দেখো, আমরা ফার্স্টে একটা চিত্র অঙ্কন করিনি।
এই যে সো এই যে এখানে একটা চিত্র অঙ্কন করি, একটা অবিলম্ব অঙ্কন করি। এই যে অবিলম্ব একটা অঙ্কন করছি, ভালোভাবে বুঝতে হবে। দেন দেখো এই যে এখানে দেখো তোমার এইটা তো তোমার অবিলম্বটা, ঠিক আছে? সো এই যে এইটা কি ভাইয়া, এইটা কি ভাইয়া, এটা কি আপাতিত রশ্মি না? এইটা আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলে আপতন কোণ। সো এই কোণটা হচ্ছে ভাইয়া আপতন কোণ, বুঝছি? এই কোণটা আপতন কোণ। আমি আগে ক্লিয়ার করি। সো আমি এই বইয়ের এগুলাই দিচ্ছি। অবিলম্বটার নাম দিই এন, আর এটা হচ্ছে এন ড্যাশ, আর এটার নাম দেই কিউ দিই, আর এটা হচ্ছে কিউ ড্যাশ। ওকে, তারপর উ, এইটার নাম দিলাম উ। দেন সব ঠিক আছে। আর এই যে এটা ফার্স্ট আপাতিত রশ্মিটা, এটা নাম দিই আমি পি। সো পি ও আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে বলে আপাতন কোণ। ওকে, সো আপাতিত রশ্মিটা তো এই যে এইটাতে পড়লো। আচ্ছা, আমি আরেকটা কি বিষয় ক্লিয়ার করি। এই যে এইটা হচ্ছে ভাইয়া ঘন মাধ্যম, এইটা ঘন মাধ্যম, আর এইটা হচ্ছে ভাইয়া হালকা মাধ্যম, হালকা মাধ্যম বা বায়ু, আর এটা হচ্ছে পানি মাধ্যম। ওকে, সো আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন অবশ্যই এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। সো অবিলম্ব থেকে এই যে দেখো, অবিলম্ব থেকে ভাইয়া দূরে সরে গেল। অবিলম্বের থেকে মানে এইভাবে যাওয়ার কথা ছিল এইভাবে, বাট এটা একটু দূরে সরে গেছে। সো আমরা আর কি দেখব, এই যে এখানে যে কোণটা তৈরি হয়েছে, এখানে যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটার নাম কি ভাইয়া? এই কোণটার নাম হয়েছে প্রতিসরণ কোণ। এই কোণটার নাম কি ভাইয়া? প্রতিসরণ কোণ। অর্থাৎ প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে কি বলে? প্রতিসরণ কোণ। সো এখানে দেখো তো তোমার এই যে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণের মানটা কিন্তু বড়, বাট আমাদের এখন এই পাঠের বিষয় হচ্ছে সংকট কোণ, ক্রান্তি কোণ বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, এইটা বোঝা। সো এখন দেখো আমি যদি আপাতিত রশ্মিটা আরেকটু দূরে থেকে নিই, আরেকটু দূরে থেকে নিই আপাতিত রশ্মিটা। সো এইটার নাম এখন আমি দিলাম কিউ। আচ্ছা, এটার নাম তারা কিউ দিছে, এটার নাম কিউ দিছে, তাহলে এটার নাম না দিই, এই যে এটার নাম না দিই। সো এখানে দেখো এই যে কিউ উ এখন হচ্ছে আপাতিত রশ্মি। মনে রাখো কিউ উটা এখন কি আপাতিত রশ্মি, অর্থাৎ আপাতিত রশ্মিটাকে আমি আরেকটু বড় করেছি। তো এখন কিউ হচ্ছে আপাতিত রশ্মি। সো এই কিউ উ এর কোনটা কি, আপতন কোনটা কি? এই যে এইটা না, সবটা না। কিউ উ রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে তাকে বলে আপাতন কোণ। অর্থাৎ কিউ উ রশ্মির আপতন কোণ হচ্ছে এই যে এইটা, এই যে এইটা, ঠিক আছে? আপতন কোণ। এখন কিউ রশ্মিটা যখন হালকা মাধ্যমে যাবে, এই যে দেখো পি উ রশ্মিটা, আচ্ছা এটার নাম দে পি ড্যাশ। পি উ রশ্মিটা হালকা মাধ্যমে গিয়ে অবিলম্ব থেকে দূরে সরে গেছে, অর্থাৎ উপি ড্যাশ পথে গেছে। সো এখন আমি যে আপাতিত রশ্মিটা বাড়াইলাম, একটু বড় করলাম কিউ উটা, হ্যাঁ এটা যখন আবার হালকা মাধ্যমে যাবে এইটা অবশ্যই এই রশ্মিটা থেকে আরো দূরে চলে যাবে। হ্যাঁ, তখন এটা কি হবে? এই যে এই জায়গা দিয়ে বিভেদ তল বরাবর এইভাবে চলে যাবে। বিভেদ তল বরাবর ভাইয়া কি হবে? কিউ রশ্মিটা বিভেদ তল বরাবর চলে যাবে, এই যে বিভেদ তল বরাবর চলে যাবে। সো এখন আমি এই যে কিউ উ রশ্মির বা আপাতিত রশ্মির প্রতিসরণ রশ্মিটা কোনটা? কিউ উ রশ্মির, আমি আবার বলি কিউ উ আপাতিত রশ্মির প্রতিসরণ রশ্মিটা কোনটা? এই যে প্রতিসরণ রশ্মিটা হচ্ছে উ কিউ। উ কিউ, কারণ সে এই যে উ কিউর প্রতিসরিত রশ্মিটা সে এই যে বিভেদ তল বরাবর চলে গেল। সো প্রতিসরিত রশ্মিটা হচ্ছে কিউ, এই যে উ কিউ ড্যাশ। প্রতিসরিত রশ্মিটা কি? উ কিউ ড্যাশ। এখন আমাদের এই যে প্রতিসরিত রশ্মি বিভেদ তলের সাথে কোনটা যে তৈরি করছে, এই কোনটার নাম কি? এই কোনটা কি? এইটা না, এইটা না। কিউ উ এই যে প্রতিসরিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ তৈরি করছে এইটাই তো তোমার প্রতিসরণ কোণ। সো এই যে কোণটা, এটা কি প্রতিসরণ কোণ না? প্রতিসরণ কোণ না? আমি যদি বলি কার প্রতিসরণ কোণ, এই যে কিউ উ এই যে আপাতিত রশ্মির প্রতিসরণ কোণ হচ্ছে এই যে এইটা এন উ কিউ ড্যাশ, এই যে এই সবটা, এই সবটা। ওকে, সো এখানে এই যে কোণটা, এই কোণটা এটা কিন্তু 90 ডিগ্রি। এই কোণটা কি ভাইয়া? 90 ডিগ্রি না?
এই যে এই কোণটা তো 90 ডিগ্রি, আমরা বুঝতেই পারতেছি এই কোণটা 90 ডিগ্রি। সো এখানে কিন্তু সংকট কোণ বা ক্রান্তি কোণের সংজ্ঞাটা আইসা পড়ছে। আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে ওই আপাতন কোণকে বলে সংকট কোণ। এই যে এই আপাতন কোণটাকে আমরা কি বলবো? সংকট কোণ, সংকট বা ক্রান্তি কোণ বলবো, সংকট বা ক্রান্তি কোণ বলবো। দেখো বুঝছো কিনা? আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে ওই আপাতন কোণকে, এই আপাতন কোণকে সংকট কোণ বলে। আচ্ছা আমরা একটু ক্লিয়ার হই। দেখো আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ এই যে কোণের মান 90 ডিগ্রি হয়, এই ক্ষেত্রে ওই আপাতন কোণকে কি বলে? সংকট কোণ বলে। অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর চলে যায়। আর সংকট কোণ যখন হবে, তখন এই যে প্রতিসরিত রশ্মিটা, এইটা দেখছো বিভেদ তল বরাবর কিন্তু চলে গেছে, এই যে বিভেদ তল বরাবর চলে গেছে। এই আমাদের সংকট কোণের সংজ্ঞাটা এই, বুঝছো কিনা সংকট কোণটা? আচ্ছা এখন ধরো আমি আলোক রশ্মিটা আরেকটু সংকট কোণ থেকে আরেকটু বড় করতেছি। এই যে দেখো সংকট কোণ থেকে আলোক রশ্মিটা আরেকটু বড় করলাম। হ্যাঁ, অর্থাৎ এখন আপাতন কোণটা দেখো একটু বড় হয়ে গেল না? সংকট কোণ থেকে কিন্তু আপাতন কোণটা বড় হয়ে গেল। এই যে এইটা হচ্ছে তোমার আপাতন কোণ। হ্যাঁ, সংকট কোণ থেকে কিন্তু বড় করলাম আপাতন কোণ, সংকট কোণ থেকে কিন্তু বড়। সংকট কোণ তো এইটা ছিল, এই যে এন ড্যাশ ও, তারপরে এই যে কিউ ছিল সংকট কোণ। বাট এখন আপাতন কোণটা, এটাকে আর দিই, এখন আপাতন কোণটা কি হইলো? আর ও এন ড্যাশ, এই যে এই সবটা হইলো এখন আপাতন কোণ। সো আপাতন কোণটা যখন এই যে বিভেদ তলে এভাবে পড়বে, আপতিত হবে, তখন অলরেডি তো তোমার সংকট কোণ এই যে বিভেদ তল বরাবর চলে গেছে। এখন তোমার বিভেদ সংকট কোণ থেকে যখন আরেকটু বড় কোণ নিব, তখন তো আর এটা বিভেদ তল বরাবর হবে না, আরেকটু এখন নিচে যাবে। এই যে তখন এই যে কোণটা এভাবে নিচে চলে যাবে, এই যে রশ্মিটা এভাবে নিচে চলে যাবে। দেখো সংকট কোণ থেকে যখন আপাতন কোণটা আরেকটু বড় করা হইল, তখন আলোক রশ্মিটা প্রতিসরিত না হয়ে এটা বিভেদ তলে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে গেছে। অর্থাৎ গণমাধ্যম থেকে এটা আপাতিত হয়েছিল রশ্মিটা, সেটা তোমার হালকা মাধ্যমে প্রতিসরিত না হইয়া, না যাইয়া, সেটা তোমার এই যে বিভেদ তলে বাধা পাইয়া বা প্রতিফলিত হইয়া আবার ঘনমাধ্যমে এসে পড়ছে। সো এই ক্ষেত্রে আমাদের এখানে এই কোণটা হচ্ছে তোমার এই যে ঘটনাটা, এখানে কোণ না, এই যে ঘটনাটা, এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমি আরেকবার বলি, সংকট কোণ থেকে বড় কোনো কোণ যদি তৈরি করা হয়, তখন এইটা তোমার এই যে বিভেদ তলে বাধা পেয়ে প্রতিসরিত হবে না, বাধা পেয়ে আবার একই মাধ্যমে ফিরে আসবে। তখন এই যে ঘটনা, এই যে ঘটনা, এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা আমরা দেখো এখানে ক্লিয়ার হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার চেষ্টা করে, এই যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার চেষ্টা করতেছে, বাট আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হওয়ার কারণে এই যে আর ও আপতন যে রশ্মিটা বা আর ও এন ড্যাশ যে আপতন কোণটা, এই যে এই আপতন কোণটা আর ও এন ড্যাশ, এই আপতন কোণটা সংকট কোণের চেয়ে কিন্তু বড়। অর্থাৎ কিউ ও এন ড্যাশ এই যে কোণটা, এটার থেকে কিন্তু এই যে তোমার বড় আপতন কোণটা, এই সংকট কোণ থেকে আপতন কোণটা বড় হওয়ার কারণে আলোক রশ্মি আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। সো বড় হওয়ার কারণে, সংকট কোণ থেকে বড় হওয়ার কারণে কি হয়েছে? আলোক রশ্মিটা এখানে পরে আবার একই মাধ্যমে ফিরে আসছে। সো এটাকেই বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করি বুঝতে পেরেছ। এরপর যদি কিছু ক্ষেত্রে একটু যদি বুঝতে প্রবলেম হয়, আবার ভিডিওটি একটু টানবা, টাইন আবার দেখবা। সো আশা করি এর থেকে মানে একেবারে বারে বারে বুঝাইছি কিন্তু ভাঙ্গা ভেঙ্গে, সো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা এখন নেক্সটে যাই। দেখো অপটিক্যাল ফাইবার, এই যে অপটিক্যাল ফাইবার বিষয়টা কি? সো এই যে দেখো অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাচ তন্তু। এই যে অপটিক্যাল ফাইবার খুব সরু কাচের তন্তু, এই যে দেখো এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার। এই যে অপটিক্যাল ফাইবার, এটি মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়। হয়তো এখানে অপটিক্যাল ফাইবারটা অনেক মোটা মোটা দেখতেছো, বাট এটা মানুষের চুলের মতো একেবারে চিকন এবং নমনীয়। আচ্ছা, সাধারণত চিকিৎসকের মানবদেহের ভিতরের কোনো অংশ যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি দেখার জন্য এই অপটিক্যাল ফাইবারের এই তন্তুগুলো ব্যবহার করে। যে আলোক নলটি ব্যবহার করে এটি একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত, বুঝছো? আচ্ছা তারপর নেক্সটে যাই। এই যে অপটিক্যাল ফাইবার এখন আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। এছাড়া অপটিক্যাল ফাইবার কি আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয়।
সো আমাদের যে টেলিকমিউনিকেশন ওইটাও কিন্তু অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় ওইটাতে, ঠিক আছে। সো আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। আলোক রশ্মি যখন এই কাচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেওয়ালে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। ধরো এই যে তোমার এখানে আলোটা, এখানে দেখো এই যে কাচের তন্তুটার মধ্যে বা কাচের এইটার মধ্যে আলোটা এখানে দেখো পাঠানো হইলো, তখন আলোটা কি হবে, এই যে এভাবে আলোটা এভাবে গেল যাইয়া এটা সংকট কোণের চেয়ে বড় হবে। এই যে এখানে কোণটা তৈরি হইলো, এই কোণটা কিন্তু সংকট কোণের চেয়ে বড়, অর্থাৎ সংকট কোণের চেয়ে বড় হওয়ার কারণে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তৈরি হবে। এইটা আবার যাবে, আবার এখানে যে কোণটা এটা সংকট কোণের চেয়ে বড়, আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, এভাবে মূলত আলোটা যাবে। আর এই আলোটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হওয়ার মাধ্যমে যে যাইতেছে, সো এর কারণে শক্তি খুব কম পরিমাণ হ্রাস হবে। সো এইভাবে তোমার আলোটা লাস্ট পর্যন্ত বের হয়ে যাবে অন্য একটা সাইড দিয়ে। সো টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে তোমার এই অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করা হয়, অপটিক্যাল যে প্রসেসটা ওইটা। এই প্রক্রিয়ায় চলতে থাকে আলোক রশ্মি কাচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত। এভাবে অভ্যন্তরীণ তোমার প্রতিফলন হতে 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 একেবারে কাচতন্তুর শেষ পর্যায় পর্যন্ত, যতক্ষণ না আলোটা বের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চলতেই থাকে। সো এইটাই। আচ্ছা, দেন এখন আমরা দেখব বিবর্ধক কাচ বা ম্যাগনিফাইং গ্লাস। বিবর্ধক কাচ বা ম্যাগনিফাইং গ্লাস, এই যে ম্যাগনিফাইং বা বিবর্ধক গ্লাস। সো এই যে গ্লাসটা বা ম্যাগনিফাইং যে গ্লাসটা দেখতেছো, এটা মূলত লেখাগুলোকে বড় করে দেখার জন্য ব্যবহার করে। তোমরা অবশ্যই স্কুলে হয়তো বা দেখছো ম্যাগনিফাইং গ্লাস অবশ্যই আছে। সো ছোট লেখাকে সে কি করে বড়, অনেক বড় বিবর্ধিত মোটা করে দেখায়, স্পষ্ট করে দেখায়। ওকে, এই যে তোমার ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে উত্তল লেন্স ব্যবহার করা হইতেছে। আর আমরা যে চোখ দিয়ে কোনো কিছু দেখি না, আমাদের এই যে চোখ, এইটাও কিন্তু উত্তল লেন্সের কাজ করে, বুঝছো। সো আমাদের চোখ উত্তল লেন্স। আমরা যে ক্যামেরা ব্যবহার করি না, মোবাইল ক্যামেরা বা যে কোনো এনিহাউ যে কোনো ক্যামেরা, ওইগুলো তোমার উত্তল লেন্স ব্যবহৃত হয় ওইগুলাতে। আচ্ছা দেখো, কোনো কিছুকে বড় আকারে দেখার জন্য বিবর্ধক কাচ ব্যবহার করা হয়। এটি এক ধরনের উত্তল লেন্স। ওকে, কোন উত্তল লেন্সের নির্দিষ্ট একটি দূরত্বের মধ্যে কোনো বস্তুকে স্থাপন করে লেন্সের অপর পাশ দিয়ে বস্তুটিকে দেখলে বস্তুটি একটি সোজা বিবর্ধিত বড় আর কি অবাস্তব প্রতিবিম্ব দেখা যায়। সো এই যে দেখো সোজা বিবর্ধিত বড় প্রতিবিম্ব দেখা যাচ্ছে। লেখাগুলো তো কিরকম ছোট ঝাপসা ছিল বা ছোট ছিল, এটাকে দেখছো কিভাবে বড় করে দেখা হইতেছে। সো এই কারণে ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করা হয় এসব ক্ষেত্রে। আচ্ছা, বিবর্ধক কাচ বা ম্যাগনেসিয়াম গ্লাস। প্রতিবিম্ব চোখের যত কাছে গঠিত হবে চোখের বীক্ষণ কোণও তত বড় হবে এবং প্রতিবিম্বটি তত বড় হবে। আচ্ছা ধরো আমি এখানে একটা চিত্র অঙ্কন করে দেখাই তোমাদের। ধরো ধরো এটা হচ্ছে তোমাদের চোখ, ভালো করে বুঝবা, এটা হচ্ছে তোমাদের চোখ আর এটা হচ্ছে তোমাদের চোখের লেন্স, ঠিক আছে। এখন তোমার এটা ধরো কোন একটা বস্তু, হ্যাঁ এটা হচ্ছে কোন একটা বস্তু। সো এই বস্তু থেকে তোমার চোখের এই লেন্সে আলো আইসা পড়লো, এই বস্তু থেকে তোমার চোখের এই যে লেন্সে আলো আইসা পড়লো, ঠিক আছে। সো কোন একটা বস্তু থেকে যখন আলো আমাদের চোখে আসা পড়ে তখনই কেবল তো আমরা বস্তুটা দেখতে পারি। সো এই বস্তুটা থেকে আলো যখন এখানে আসলো আমাদের লেন্সে, এখানে দেখো একটা ভাইয়া একটা কোণ তৈরি হয়েছে, এই যে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে বলে বীক্ষণ কোণ। এই কোণটাকে কি বলে ভাইয়া? বীক্ষণ কোণ। বীক্ষণ কোণ অর্থাৎ আমাদের চোখ যে অ্যাঙ্গেল তৈরি করে বা যে কোণ তৈরি করে ওইটাই হচ্ছে বীক্ষণ কোণ। ওকে, এখন ধরো আমার কাছের একটা বস্তু, এখন কাছের একটা বস্তু, এই যে এই বস্তুটা আমাদের দূরের বস্তু থেকে কাছে অবস্থিত। এখন এই বস্তুটা তোমার যে কোণ তৈরি করবে, এই বস্তুটা ভাইয়া যে কোণ তৈরি করবে, এই যে এই লেন্সের মধ্যে দেখো কোণ তৈরি করতেছে, এই যে লেন্সের মধ্যে কোণ তৈরি করতেছে। সো এই বস্তুটা এই যে লেন্সের মধ্যে কোণ তৈরি করতেছে, এই কোণটা দেখো বড়, এই কোণটা ভাইয়া কি বড়, এই যে বড়। এই দূরের বস্তু তোমার চোখ কি করে? কোণটা ছোট তৈরি করে, আর কাছের বস্তু কি করে? কোণটা বড় তৈরি করে। সো এইটাও বীক্ষণ কোণ।
বাট আমাদের কাছের বস্তুটা আমাদের চোখে কি করবে, অনেক বড় করে দেখাবে, স্পষ্ট করে দেখাবে। কেন? কারণ বীক্ষণ কোণ কাছের বস্তুটার বড়, সো বীক্ষণ কোণ বড় হইলে আমরা আমাদের যে চোখ ওইটা স্পষ্টভাবে দেখতে পারে এবং বড় করে দেখাই। আর দূরের বস্তু তোমার কি করে, বীক্ষণ কোণ চোখে ছোটভাবে গঠিত হয়, তার কারণে দূরের বস্তুগুলো আমরা ছোটভাবে দেখি। ধরো তোমার সূর্য, সূর্য আর আমার এখানে একটা ফুটবল আছে, সো সূর্য আর ফুটবল কিন্তু প্রায় সেম আকার মনে হয় আমাদের কাছে। কেন মনে হয়? কারণ সূর্য তোমার অনেক দূরে, পৃথিবী থেকে অনেক অনেক দূরে, সো ওইটা থেকে আসা আলোক রশ্মি আমাদের চোখে যখন পড়ে, আমাদের চোখ বীক্ষণ কোণটা ছোট তৈরি করে। আর ফুটবল এটা তো আমাদের কাছে থাকে, সো এর বীক্ষণ কোণটা, আমাদের চোখের বীক্ষণ কোণটা কি হয়, বড় হয়, যার কারণে ফুটবল আর প্রায় সূর্যটাকে সেমই দেখি। বাট সূর্য তো তোমার পৃথিবী থেকে কোটি 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 গুণ বড়। সো বুঝছো? এইভাবে আমাদের চোখের স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব হচ্ছে ভাইয়া 25 সেন্টিমিটার, অনেকটা এই নাকের গোড়া পর্যন্ত। এই যে এতটুকু কাছের বস্তুকে আমরা খুব সহজে দেখতে পারি। এইটা হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার দূরের বস্তুকে চোখ মানে কষ্ট ছাড়া, কষ্ট ব্যতীত খুব সহজে দেখতে পারে। বুঝছো? 25 সেন্টিমিটার। সো আমাদের চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কি? 25 সেন্টিমিটার। ওকে, এর আগের বস্তুগুলোও আমাদের চোখ খুব ভালোভাবে দেখতে পারে না। তুমি একেবারে এই যে দেখো আঙ্গুলটা আছে না, আঙ্গুলটা একেবারে চোখের সামনে আনো, দেখবা চোখ একটু কিরকম করতেছে, একটু ব্যথা ব্যথা করতেছে। বাট এটা হচ্ছে স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্বকে ব্রেক করতেছে। বাট একটা মাঝামাঝি একটা 25 সেন্টিমিটারের কাছাকাছি রাখো, দেখবে খুব সুন্দর করে সব লেখা বোঝা যাচ্ছে। বুঝাইতে পারছে? আবার বেশি দূরে রাখো লেখাগুলা, এতটা ভালোভাবে দেখতে পারবে না। সো এরকম। আচ্ছা, এই যে স্পষ্ট চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। আর আমাদের চোখের লেন্স এটা উত্তল লেন্সের মতো কাজ করে। আচ্ছা, তারপর দেখি এই যে এখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে এই যে ফোকাস বিন্দু আর ফোকাস দূরত্ব। এটা বোঝার আগে আমি ধরো এখানে একটা দর্পণ অঙ্কন করে নিতেছি। এই যে এটা হচ্ছে একটা দর্পণ। ওকে, সো এইটা হচ্ছে তোমার প্রধান অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়া প্রধান অক্ষ। দেন আমি এই যে দর্পণটা, ঠিক আছে, এই দর্পণের মধ্যে কি করব, তোমার আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি যদি এখানে ফেলি, এই যে দেখো সমান্তরাল আলোক রশ্মি যখন ফেলি, দর্পণে আলোক রশ্মিটা এখানে পড়ে, দেন দেখবা প্রতিফলিত হবে। এই যে ধরো এখানে প্রতিফলিত হইলো, এই দর্পণটা এখানে প্রতিফলিত হইলো। সো এই যে তোমার প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের কোন বিন্দুতে আলোক রশ্মিগুলো প্রতিফলিত হয়েছে, এই যে এই বিন্দুতে আলোক রশ্মিগুলো প্রতিফলিত হয়েছে না? সো এটাকে যদি আমরা এফ দেই, হ্যাঁ, আর ধরো এই দর্পণ, এটাকে আমি এম দিলাম, এটাকে ও দিলাম, এটাকে এন দিলাম। সো এখন এই যে আলোক রশ্মিগুলো, সমান্তরাল আলোক রশ্মিগুলো দর্পণে পড়ে, দেন দর্পণ থেকে প্রতিফলিত হয়ে আলোক রশ্মিগুলো কোথায় মিলিত হয়েছে? এখানে। সো এই এফটাই হচ্ছে তোমার ফোকাস বিন্দু। এই যে আমরা যে ফোকাস বিন্দু বলি না, ফোকাস বিন্দু হচ্ছে এই এফটাই। আর ফোকাস দূরত্ব কোনটা? ফোকাস দূরত্ব হচ্ছে তোমার এই যে ও থেকে এফ পর্যন্ত যে দূরত্বটা, এটাই হচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা, আমরা সংজ্ঞাটা দেখি এখন। কোনো উত্তল লেন্সের উপর এর অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আপতিত হলে, এই যে এইটা তো প্রধান অক্ষ, এই অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দেখো দুইটা, এই যে এইটা এইটা, এই যে এই আলোক রশ্মি আর এই আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলো। আচ্ছা, যে বিন্দুতে রশ্মি গুচ্ছ মিলিত হয় তাকে বলে ফোকাস বিন্দু। সো আপতিত হওয়ার পর দর্পণ থেকে এই যে প্রতিফলিত হয় রশ্মিগুলো, এই যে এখানে কিন্তু মিলিত হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের ফোকাস বিন্দু। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় কিন্তু ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব কি, এটাও কিন্তু আসে। আচ্ছা, ফোকাস দূরত্ব কি? অক্ষ বরাবর লেন্স থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। আচ্ছা, এটা তো তোমার, আমি এখানে জাস্ট দর্পণ ধরছি, এটাকে লেন্স ধরো তুমি। এই যে লেন্স থেকে ফোকাস যে বিন্দু, এই যে দূরত্বটা, এইটাকেই বলে ফোকাস দূরত্ব। ক্লিয়ার? আচ্ছা, তারপর এখন আমরা দেখব এই যে মানব চক্ষু, এই যে চক্ষু, ঠিক আছে? মানব চোখটা অনেকটা লেন্সের মতো কাজ করে। এখন এই যে এখানে দেখো চোখের বিভিন্ন পার্টস কিন্তু দেখা যায় না, জাস্ট চোখের সামনের অংশটা, লেন্স, তারপর মনি, আইরিশ, এগুলা জাস্ট দেখা যায়, ঠিক আছে? এর ভিতরে কিন্তু আর অনেক কিছু আছে। সো আমরা সবকিছু একেবারে ডিটেলসে জানবো। ওকে, সো আমরা এখন দেখি, দেখো এই যে অক্ষিগোলক বা তোমার এই যে আই বল, এইটা কি? আমরা এখন দেখবো অক্ষিগোলক বা আই বল কি। দেখো
তোমার এই যে চোখের কোটরে অবস্থিত এর গোলাকার অংশকে কি বলে? অক্ষিগোলক বলে। সো আমরা যদি দেখি এইটা হচ্ছে চোখের কোটর, এই চোখের কোটরের মধ্যে এই যে গোলাকার যে অংশটা এটাকেই বলে অক্ষিগোলক। এই যে সো এটাকে যদি আমরা বের করে আনি, এই যে এইটা হচ্ছে তোমার অক্ষিগোলক। চোখের কোটরে অবস্থিত গোলাকার অংশকে কি বলে ভাই? অক্ষিগোলক। একে চক্ষু কোটরের মধ্যে একটি নির্দিষ্ট সীমার চারদিকে ঘোরানো যায়। এই যে কোটার মধ্যে আমরা কিন্তু চোখে এভাবে ঘোরাতে পারি, এভাবে ঘোরাতে পারি, এভাবে ঘোরাতে পারি, এভাবে ঘোরাতে পারি। সো এই চোখে বুঝছো? ওকে, আচ্ছা তারপর শ্বেতমণ্ডল কি? এই যে শ্বেতমণ্ডল বা স্ক্লেরা, শ্বেতমণ্ডলটা কি দেখো, এটি অক্ষিগোলকের বাহিরে সাদা শক্ত ঘন আঁশযুক্ত অস্বচ্ছ আবরণ বিশেষ। এটি চক্ষুকে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে এবং চোখের আকৃতি ঠিক রাখে। সো আমরা যদি শ্বেতমণ্ডলটা দেখি তাহলে এই যে এতটুকু পর্যন্ত শ্বেতমণ্ডলটা, এই যে এখান থেকে এই যে এগুলো হচ্ছে শ্বেতমণ্ডল, এগুলো হচ্ছে শ্বেতমণ্ডল, শ্বেতমণ্ডল এই যে এতটুকু পর্যন্ত, এই যে এগুলো হচ্ছে শ্বেতমণ্ডল, ঠিক আছে। তারপর আমরা দেখি আর এখানে তো শ্বেতমণ্ডল, এই যে এইটা হচ্ছে শ্বেতমণ্ডল এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত। আচ্ছা তারপর আমরা দেখি কর্নিয়া। কর্নিয়া জিনিসটা কি দেখো, শ্বেতমণ্ডলের সামনের অংশকে কর্নিয়া বলে। শ্বেতমণ্ডলের এই অংশ স্বচ্ছ এবং অন্যান্য অংশ অপেক্ষা বাইরের দিকে অধিকতর উত্তল। সো আমরা তো শ্বেতমণ্ডল এই যে এতটুকু পর্যন্ত দেখছিলাম, তাই না? এখন শ্বেতমণ্ডলের এই যে সামনের অংশটা, এই যে এই অংশটা, এটাকে বলে কর্নিয়া। বুঝছো? কর্নিয়া দিয়া ফার্স্টে কিন্তু আলুটা আসে। সো এটা হচ্ছে কর্নিয়া। তোমাদের মেইন বইয়ের ক্ষেত্রে কর্নিয়া হচ্ছে এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কর্নিয়া। এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবা। তারপর কুরায়েট বা কৃষ্ণমণ্ডল কি দেখো, এটি কালো রঙের একটি ঝিল্লি দ্বারা গঠিত শ্বেতমণ্ডলের ভিতরের গাত্রের আচ্ছাদন বিশেষ। এই কালো রঙের জন্য চোখের ভিতরের প্রবিষ্ট আলোকের প্রতিফলন হয় না। আচ্ছা আমরা এখন যদি কুরায়েট বা কৃষ্ণমণ্ডলটা দেখি তাহলে কোনটা দেখো, কৃষ্ণমণ্ডলটা হচ্ছে এই যে এইটা, এইটা হচ্ছে কৃষ্ণমণ্ডল। আমাদের বইয়ের চিত্রে ভালোভাবে বোঝা যায় কৃষ্ণমণ্ডলটা হচ্ছে শ্বেতমণ্ডলের এই যে সামনের এই যে এইটা, এইটা হচ্ছে তোমার ভাইয়া কৃষ্ণমণ্ডল। ওকে, সো তারপর দেখো আইরিস। আইরিস এইটা কি? এটি কর্নিয়ার ঠিক পিছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা। সো কর্নিয়া কোনটা? কর্নিয়া আমরা তো জানি কর্নিয়া এইটা। সো এই কর্নিয়ার কি ঠিক পিছনে অবস্থিত হচ্ছে আইরিসটা, অর্থাৎ আইরিসটা হচ্ছে তোমার এই যে এইটা, এইটা হচ্ছে আইরিসটা। আমাদের চোখের যে কালার ওইটা আমি তোমাদের দেখাই, চিত্রে দেখাই তাহলে বুঝবা। আইরিসটা হচ্ছে এই যে এই অংশটা, এই যে কালো মনিটা, মনিটা চারপাশে যে নীল কালারটা ওইটা হচ্ছে আইরিস। এটা হচ্ছে ভাই আইরিস, বুঝাইতে পারছি? এটা হচ্ছে আইরিস। সো এটাই এই যে দেখো তোমার লোক বিশেষ বিভিন্ন রঙের, নীল হতে পারে, কারো গাঢ় গাঢ় হতে পারে, বাদামি হতে পারে, কালো হতে পারে, ইত্যাদি কালার হয় আর কি আইরিশ গুলা। ওকে, তারপর আমরা নেক্সটে যাই। মণি বা তারারন্ধ্র, এটা সবাই জানি। এটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংসপেশিযুক্ত একটি গোলাকার ছিদ্রপথ। মাংসপেশির সংকোচন প্রসারণে তারারন্ধ্রের আকার পরিবর্তিত হয়। বুঝছি? সো এই যে এইটা মণি আমরা সবাই জানি। ওকে, এটা কর্নিয়ার ঠিক মাঝ বরাবর অবস্থিত। এইভাবে এগুলো একটু মুখস্থ করে ফেলবা। আচ্ছা তারপরে আসা যাক এই যে আমাদের উত্তল লেন্স। উত্তল লেন্স কি? এটি কর্নিয়ার পিছনে অবস্থিত জেলির মতো নরম স্বচ্ছ পদার্থে তৈরি একটি উত্তল লেন্স। আচ্ছা উত্তল লেন্সটা কোনটা দেখো, উত্তল লেন্সটা আমরা যদি দেখি, উত্তল লেন্সটা হচ্ছে এই জায়গাটার মধ্যে। আমরা একটা চিত্র, একটু ভালো একটা চিত্র দেখি। এই যে উত্তল লেন্স, এই যে এখানে দেখতে পারতেছি, এই যে এটা হচ্ছে ভাইয়া উত্তল লেন্স, ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়া উত্তল লেন্স, এই যে উত্তল লেন্স এটা। আচ্ছা সো এই যে এটি কর্নিয়ার পিছনে অবস্থিত, এটা কর্নিয়ার পিছনে অবস্থিত জেলির মতো নরম স্বচ্ছ পদার্থের তৈরি একটা উত্তল লেন্স। এই যে এটা নরম স্বচ্ছ পদার্থের তৈরি, হ্যাঁ এই যে এটা হচ্ছে কি উত্তল লেন্স। ওকে, তারপর আমরা যদি দেখি অক্ষিপট বা রেটিনা কি দেখো, অক্ষিপট বা রেটিনা কি? এটি গোলকের পিছনে অবস্থিত একটি ঈষদচ্ছ গোলাপি আলোকগ্রাহী পর্দা। রেটিনার উপর আলো পড়লে স্নায়ুতন্ত্র এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয় এবং মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগে। সো আমাদের আলোটা কর্নিয়া হইয়া যখন এইভাবে লেন্স হইয়া আমাদের রেটিনা মূলত এখানে থাকে আর কি, এই যে এখানে রেটিনা থাকে। সো এই রেটিনার মধ্যে যখন আলোটা পড়বে তখন রেটিনা কি করে, আলোটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে পাঠাই দিই, আর তখনই কেবল আমরা আলোটা দেখতে পারি। বুঝছো? বোঝাতে পারছি? রেটিনা এই যে দেখো এখানে এই যে সিলেক্ট করে দিছে রেটিনা, রেটিনা যে এটা দেখছো, অ্যাকুয়াস হিউমার এবং ব্রিটিয়াস হিউমার দেখো। সো লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থানে এক প্রকার স্বচ্ছ জলীয় পদার্থ ভর্তি থাকে, একে বলে অ্যাকুয়াস হিউমার। সো আমরা যদি লেন্সের অবস্থানটা দেখি, আমরা যদি লেন্সের অবস্থানটা দেখি, লেন্স তো এইটা, লেন্স ও কর্নিয়া, কর্নিয়া এটা না, লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থানে এই যে এই জায়গায়, এই জায়গার মধ্যে দেখো স্বচ্ছ জলীয় পদার্থ থাকে, জেলের মতো পদার্থ থাকে, ওইটাই হচ্ছে তোমার অ্যাকুয়াস হিউমার। আর লেন্স
ও রেটিনার মধ্যবর্তী স্থানে এই যে এই জায়গাটা, এইটাকে বলে ব্রিটিয়াস হিউমার। দেখো, লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে এক প্রকার জেলি জাতীয় পদার্থে পূর্ণ থাকে, একে বলে ব্রিটিয়াস হিউমার। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো আমরা আসি এই যে আলোকচিত্রগ্রাহী ক্যামেরা। আলোকচিত্রগ্রাহী ক্যামেরা, সো আমাদের এটা মনে রাখতে হবে, আলোকচিত্রগ্রাহী ক্যামেরার 7টা অংশ। এই 7টা অংশ ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, সো এটা কিন্তু একটু মুখস্থ টাইপের আর কি, একটু মুখস্থ করে রাখতে হবে। আর আমি তোমাদের একটু বাইঙ্গা দিব আর কি, টেকনিকটা শিখাই দিব। সো ক্যামেরাটা কিন্তু আমাদের চোখের যে লেন্স, আমাদের চোখ যেভাবে কাজ করে, ক্যামেরাও ভাইয়া সেম ভাবে কাজ করে। ওকে, মানে উত্তল লেন্স। ওকে, ক্যামেরার চোখ হচ্ছে উত্তল লেন্স। আচ্ছা দেখো, সো আমরা যদি এখানে দেখি, ক্যামেরার একটা বাক্স থাকে। সো ক্যামেরার একটা এরকম বাক্স থাকে কালো টাইপের। হ্যাঁ, তারপর ক্যামেরার লেন্স থাকে। সো আমাদের চোখের যেমন লেন্স আছে, ক্যামেরারও ভাইয়া এই যে লেন্স, ক্যামেরারও এই যে লেন্স থাকে। আচ্ছা, তারপর কি, রদ্র বা ডায়াফ্রাম থাকে। সো আমাদের যেমন কর্নিয়া থাকে, কর্নিয়া দিয়ে আমাদের আলোটা এভাবে ফার্স্টে যায়। সো এরকম তোমার ক্যামেরার ক্ষেত্রেও ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রাম দিয়ে মূলত আলোটাকে এভাবে মানে কি করা যায়, কমানো বাড়ানো, এরকম একটা সিস্টেম আছে আর কি, ওই রকম করা যায়। তারপর তোমার শাটার আছে, শাটার লেন্সের এইরকম শাটার আছে। শাটার কি করে, যেমন আমাদের চোখের যে পর্দা, ওইটা লেন্সের ক্যামেরার শাটারের মতো কাজ করে। এই যে দেখো, পর্দা বন্ধ করে ফেলছি, পর্দা খুলছি, পর্দা বন্ধ, পর্দা খুলছি। সো এইটাও তোমার ক্যামেরার ক্ষেত্রে শাটারের কাজ করে, শাটারের কাজ করে। ওকে, সো তারপরে এই যে পর্দা, পর্দা হচ্ছে এই যে লেন্স ক্যামেরার পিছনে অবস্থিত পর্দাটা। দেন আলোকচিত্রগ্রাহী প্লেট। সো পর্দার সামনে এরকম আলোকচিত্রগ্রাহী প্লেট আছে, প্লেটের সামনে এরকম স্লাইড বসানো হয়। সো বুঝছো? আচ্ছা, আমরা আরেকটু দেখি, আমরা ক্যামেরার ক্রিয়াটা দেখি। দেখো, প্রথমে ক্যামেরাটিকে লক্ষ্যবস্তুর দিকে ধরে শাটার খুলে দেওয়া হয়। আচ্ছা, আমাদের লক্ষ্যবস্তুটা হচ্ছে ভাইয়া PQ। এই ক্যামেরাটাকে লক্ষ্যবস্তুর দিকে ধরা হইলো, এবং ধরার পর কি করছে, এই শাটারটা তোমার বন্ধ ছিল, ওইটাকে খুলে দিচ্ছে। ওকে, দেন ক্যামেরার বাক্সের দৈর্ঘ্য কমানো বাড়ানো হয় যাতে সঠিক প্রতিবিম্ব গঠিত হয়। ক্যামেরার যে বাক্সটা, ওইটা যারা ক্যামেরা চালাও তারা জানো, ক্যামেরার বাক্সটা এভাবে অ্যাডজাস্ট করা হয় দৈর্ঘ্য কমিয়ে বাড়িয়ে। দেন ডায়াফ্রামের সাহায্যে প্রতিবিম্বটি প্রয়োজন মতো উজ্জ্বল করা হয়। সো এই যে এখানে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের সাহায্যে প্রতিবিম্বটা উজ্জ্বল এভাবে এগুলা করা হয় আর কি। আর এই যে ক্যামেরার যে ক্রিয়াটা, এটা হচ্ছে তোমার অ্যানালগ, আগের ক্যামেরা আর কি, ডিজিটাল ক্যামেরা না কিন্তু। সো তারপর শাটার বন্ধ করা হয় এবং ওই স্থানে আলোকচিত্রগ্রাহী প্লেট সহ স্লাইড বসানো হয়। আচ্ছা, প্রথমে তো তোমার ভাইয়া শাটারটা খোলা ছিল, দেন ক্যামেরাটা লক্ষ্যবস্তুর দিকে তাক করা হয়েছে, দেন পরবর্তীতে আলোটা এভাবে ভিতরে গেল, দেন শাটারটা বন্ধ করে দিস এরকম। আচ্ছা, এরপর স্লাইডের ঢাকনা সরিয়ে নিয়ে শাটার ও ডায়াফ্রামের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আলোকচিত্রগ্রাহী প্লেটের উপর আলোক আপাতিত হতে দিয়ে পুনরায় ডায়াফ্রাম বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, তারপর কি করছে, শাটারটা খুললে দিয়া আলোকচিত্রগ্রাহী প্লেটের উপর এভাবে তোমার আলোটা এভাবে তোমার প্রতিফলিত হওয়ার বা এভাবে সুযোগ দিচ্ছে আর কি, কতক্ষণ দেওয়ার পর আবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, আবার দেখি, এরপর স্লাইডের ঢাকনা সরিয়ে নিয়ে শাটার ও ডায়াফ্রামের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, এই যে শাটার আর ডায়াফ্রামের মধ্যে, মানে শাটার আর ডায়াফ্রামের মধ্যে কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি করছে, আলোকচিত্রগ্রাহী প্লেটের উপর আলোকে আপাতিত হতে দিয়ে, মানে আলোকে এই যে এখানে প্লেট আছে না, প্লেটের মধ্যে আলোকচিত্রকে বা আলোকে আপাতিত হতে দিচ্ছে আর কি, সময় দিচ্ছে। পুনরায় ডায়াফ্রাম বন্ধ করে দিচ্ছে, মানে দিয়া সেরে আবার কি করছে, ডায়াফ্রামটা বন্ধ করে দিচ্ছে। এই প্রতিক্রিয়াকে এক্সপোজার বলা হয়। সো এই যে প্রতিক্রিয়াটা, এটাকে বলে এক্সপোজার। এই আপাতিত আলোকচিত্রগ্রাহী প্লেটের রূপ্য দ্রবণে রাসায়নিক ক্রিয়া ঘটে। হ্যাঁ, এখানে যখন আলোটা আপাতিত হয়েছে তখন এখানে রূপ্য দ্রবণ আছে, ওই দ্রবণের মধ্যে মূলত রাসায়নিক একটা ক্রিয়া ঘটে। সো তারপর স্লাইডের মুখে ঢাকনা বন্ধ করে অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়। আমাদের মূলত ক্যামেরার কাজ শেষ, ঠিক আছে। এখন যে ছবিটা তোলা হয়েছে ওইটা তোমার অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয় ক্যামেরাটা, এবং আলোকচিত্রগ্রাহী প্লেটকে স্লাইড হতে বের করে ডেভেলপার নামক এক প্রকার রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয়, ঠিক আছে। ওই ক্যামেরার মধ্যে যে স্লাইডটা আছে, ওই স্লাইডটাকে তোমার ক্যামেরা থেকে বের করে নিয়ে তোমার ডেভেলপার নামক একটা পদার্থ আছে, ওইটা রাসায়নিক দ্রবণে কি করে রাখা হয়েছে, ডুবিয়ে রাখা হয়েছে। তারপর সিলভার হ্যালাইট ডেভেলপার বিজারণ প্রক্রিয়ায় রূপ পদার্থে পরিণত করে। লক্ষ্যবস্তুর যে অংশ যত উজ্জ্বল, প্লেটের সেই অংশ তত রূপা জমা হয় এবং তত বেশি কালো দেখায়। আলোর তীব্রতা উন্মোচন কালের উপর রূপার স্তরের পুরুত্বের তারতম্য নির্ভর করে। এখন প্লেটটিকে পানিতে ধুয়ে হাইপো নামক দ্রবণে ডুবানো হয়।
এতে প্লেটের যে যে অংশ আলু পড়ে না সেই সকল অংশের সিলভার হ্যালাইড গলে যায়। অতঃপর পরিষ্কার পানি দ্বারা প্লেটটি ধুয়ে ফেলা হয়। এভাবে প্লেটে লক্ষ্যবস্তুর একটি নেগেটিভ চিত্র পাওয়া যায়। বুঝছো? এভাবে লক্ষ্যবস্তুর একটি নেগেটিভ চিত্র পাওয়া যায়। সো আশা করছি বুঝতে পেরেছো। আর এই যে ক্যামেরার যে ক্রিয়াটা লাস্টের অংশটা একটু হার্ড, বাট সো আশা করছি বুঝতে পেরেছো। তো ক্যামেরার যে ক্রিয়া লাস্টের অংশটা এটা একটু তোমাদের মুখস্থ করে নিতে হবে এবং একটু বুঝা বুঝা মুখস্থ করার চেষ্টা করবা, ঠিক আছে? এটা এমনিও একটু হার্ডই। লাস্টে ক্যামেরার অংশের যে তোমার প্রসেসিংটা, ছবি তোলার পরের যে অংশ ব্যাপারটা, ঠিক আছে? সো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং বেসিকটাও আমি তোমাদের ভালোভাবে ইঙ্গা বোঝানোর চেষ্টা করেছি। সো আমরা তো মেইন বইয়ের বেসিক ক্লাসটা করছি, হ্যাঁ? আশা করি ওই বেসিক ক্লাসটা করলে আর কোনো কিছুতে আটকাবা না। বাট কিছু কিছু ম্যাথ আছে, সো তোমাদের কনফিডেন্সটা বৃদ্ধি করার জন্য আমি কিছু কিছু ম্যাথ সলভ করে দিব যেগুলোতে মূলত তোমরা আটকাইতা বা প্রশ্ন থাকতো। সো বুঝছো? আর আমি তোমাদের কিছু সিকিউ সলভ করাবো, ওকে, জাস্ট কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি করার জন্য। সো এই যে ভাই এখানে এমসিকিউগুলো, এগুলো থিওরি টাইপের এমসিকিউ, এগুলো তোমরা পারবে আমার বিশ্বাস আছে। সো আমি ম্যাথ টাইপের এই যে 19 নম্বর এমসিকিউটা ভাইয়া সলভ করি। দেখো কি বলছে, আলু কাছ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আপাতন কোণ 32 ডিগ্রি হলে, আচ্ছা দেখো আমি এখানে দেখো একটা মাধ্যম দিলাম, এইটা ভাইয়া আমরা দিচ্ছি আলু কাছ থেকে বায়ু মাধ্যমে, তাই তো? আচ্ছা এইটা দিচ্ছি কাচ মাধ্যম। আমরা তো জানি কাচ মাধ্যম হয় ঘন, আর এইটা হচ্ছে বায়ু মাধ্যম, হ্যাঁ? ভালোভাবে বুঝবা। সো আলু কি করছে, কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় এই যে দেখো কাচ মাধ্যম থেকে আলু, এই যে এখানে আলুটা, এই যে এইটা হচ্ছে বিভেদ তল, আর এইটা হচ্ছে কাচ মাধ্যম, এটা হচ্ছে আলোক রশ্মি এখানে আপতিত হয়েছে। এখন কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় এই যে দেখো বায়ু মাধ্যমে, তো আমরা তো জানি কাচ মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম, আর ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমটা হচ্ছে হালকা মাধ্যম, এটাও লিখে নিই হালকা মাধ্যম। সো আমরা জানি আলো ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটা কি হয়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। আর এইটা যে অবিলম্ব, এটা তো আমরা বেসিক ক্লাসে জানছি। অবিলম্ব থেকে তখন আলোটা কি হবে, দূরে সরে যাবে। এভাবে অবিলম্বের দিকে সরবে না। গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলোটা যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ওকে? আচ্ছা, সো এখন বলছে যাওয়ার সময় আপাতন কোণ হচ্ছে 32 ডিগ্রি। আচ্ছা আমরা তো জানি যে এই যে কোণটা এখানে আপতিত হয়েছে, হ্যাঁ, তখন এখানে যে কোণটা অবিলম্বের সাথে যে কোণটা তৈরি হবে এইটা হচ্ছে আপাতন কোণ, আর আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা আপতন কোণ 32 ডিগ্রি হলে, সো এই কোণটা হচ্ছে 32 ডিগ্রি হলে প্রতিসরিত রশ্মিটি মাধ্যমের বিভেদ তল বরাবর যায়। আচ্ছা এখন তারা ধৈর্য দিছে আর কি যে এখানে যে কোণটা এটা 32 ডিগ্রি। আচ্ছা ভালো কথা। সো এখানে যে আপতন কোণটা প্রতিসরিত হবে তখন প্রতিসরিত রশ্মিটির মাধ্যমের বিভেদ তল বরাবর যায়। আচ্ছা এই যে এখানে আপতিত হয়েছে তখন এটা বিভেদ তল কোণটা, এটা না, এইটা বরাবর এভাবে চলে যাবে, হ্যাঁ, তারা এইটা বলছে। এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত? সো বিভেদ তল বরাবর যে এখানে চলে গেল আলুটা এইভাবে গেছে, তো এখানে একটা কোণ তৈরি হয়েছে। কোণটা কি? এই কোণটা কোন কোণ মূলত অবিলম্বের সাথে হয় এই হিসাবে আমরা ধরে নিব, কোণগুলা অবিলম্বের সাথে হয়। সো এইটা অবিলম্ব আর এই জায়গায় গেছে, তাহলে এখানে কোণটা কি, এই যে এই কোণটা না? এখন এই কোণটার মান কত ডিগ্রি? আমরা জানি 90 ডিগ্রি, কারণ অবিলম্ব, এই যে এইটা অবিলম্ব আর এইটা হচ্ছে একটা সরল রেখা ধরো, তাহলে এই যে কোণটা এটা কত ডিগ্রি হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। সো রাইট অ্যান্সারটা হচ্ছে গ। আশা করছি বুঝতে পেরেছো। আর আরেকটা বিষয় বলে রাখি, সো আলোক রশ্মি যখন এটা ধরো হালকা মাধ্যম, আচ্ছা এটা হালকা মাধ্যম, হালকা মাধ্যম থেকে যখন আলোক রশ্মি ঘন মাধ্যমে যাবে তখন এটা অবিলম্বের দিকে সরে আসবে, অবিলম্বের দিকে সরে আসবে। আর ঘন থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই দুইটা কনসেপ্ট মনে রাখো। আচ্ছা তারপর আমরা 21টা দেখি, এই যে 21। সো আপাতন কোণের মান 0 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত? আচ্ছা দেখো আমি এখানে চিত্রটা আঁকতেছি। সো আপাতন কোণের মান 0 ডিগ্রি, এই যে দেখো এখানে আলোক রশ্মিটা এই যে এই অবিলম্ব বরাবর যখন রশ্মিটা আপতিত হবে তখন এখানে এইটা কি 0 ডিগ্রি না? তাহলে প্রতিসরিত এভাবে তো আলোটা এভাবে চলে যাবে, অবিলম্ব বরাবর চলে যাবে, তখন প্রতিসরিত কোণের মানটা 0 ডিগ্রি হবে। সো রাইট অ্যান্সার হচ্ছে ক। ক্লিয়ার? আচ্ছা 22 নম্বরটা দেখি, অবিলম্ব ও বিভেদ তলের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা দেখো আমরা এইটা একটু দেখি, এই যে এইটা তো তোমার অবিলম্বটা, তাই না? আর বিভেদ তল কোনটা? এটা না? সো অবিলম্ব ও বিভেদ তলের মধ্যবর্তী কোণ, দেখো অবিলম্ব আর বিভেদ তলের মধ্যবর্তী কোণ এই যে এইটা না? সো এইটার মান কত? বা অবিলম্ব আর বিভেদ তলের মধ্যবর্তী কোণ এইটা। সো এইগুলার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো রাইট অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা তারপরে আমরা কত দেখবো? 24টা দেখি, 24টা, হ্যাঁ। সো 24টা একটু ভালোভাবে বুঝছো। সো এরকম চিত্র কিন্তু আমি তোমাদের বেসিক ক্লাসে অনেক বোঝাইছি, ঠিক
ঠিক আছে, একটা কাজ ছিল, দেন আলোক রশ্মি, এইটা তো তোমার হালকা মাধ্যম। আলোক রশ্মি দেখো হালকা মাধ্যমে কি হয়েছে, আপতিত হয়েছে। আর এইটা হচ্ছে কাচ মাধ্যম বা ঘন মাধ্যম যখন হবে তখন এটা তো অবিলম্ব, তখন আলোক রশ্মিটা কি হবে, হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যখন আসবে অবিলম্বের দিকে সরে আসবে। যে আলোক রশ্মিটা কিন্তু এই যে এভাবে যায়নি, একটু অবিলম্বের দিকে সরে আসছে। দেন এই যে এটা তো কাচ মাধ্যম, দেন কাচ মাধ্যম থেকে যখন বের হয়ে যাবে তখন আলোক রশ্মিটা কি হবে, এই যে এইটা তো তোমার ঘন মাধ্যম ছিল, ঘন মাধ্যম থেকে, আর এটা কি এই জায়গাটুকু হালকা মাধ্যম না, ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই দুইটা কনসেপ্ট যদি ভাইয়া মনে রাখতে পারো না, এই অধ্যায় থেকে অনেক কিছুই সলভ করে ফেলতে পারবে। এই অধ্যায় থেকে এই কনসেপ্ট দিয়েই প্রশ্ন আসে, বুঝছো? সো আমি এই তথ্যটা বুঝলাম। দেন আরেকটু তথ্য বুঝি, এই যে হালকা মাধ্যমের যে আপতন কোণটা, হ্যাঁ, আর এই হালকা মাধ্যমের যে এই কোণটা এটাকে বলে নির্গত কোণ, মানে মানে বের হয়ে যাওয়া যেটা, যে কোণটা এটাকে বলে নির্গমন হয়ে যাওয়া বা নির্গত কোণ। অর্থাৎ ঘন মাধ্যম থেকে যখন এটা বের হয়ে যাবে, এই হালকা মাধ্যমের এই যে এখানে রশ্মিটা, এটা তোমার কাজ বা ঘন মাধ্যমে ছিল, থাকার পর এটা অবশেষে এই যে হালকা মাধ্যমে আবার ফিরে গেছে। সো এই যে কোণটা এটা হচ্ছে নির্গত কোণ। সো নির্গত কোণ আর হালকা মাধ্যমের যে আপতন কোণ দুইটার মান হবে সমান। অর্থাৎ আমরা বলতে পারি এবিপি আর হচ্ছে ডি, এইটা হচ্ছে সি আর এটা হচ্ছে কিউ ড্যাশ, তারা সমান। আর আরেকটা তথ্য আমি তোমাদের দিই। সো ঘন মাধ্যমের এই যে কোণটা, এই কোণ আর আমাদের এই কোণটা হবে সমান। গণমাধ্যমের এই কোণ আর এই কোণ সমান হবে, এই কনসেপ্টটাও তোমরা পাবা পরে। আচ্ছা, আপাতত এখানে প্রশ্ন কি বলছে দেখো, নিচের চিত্রে কোন দুটি কোণ সমান। সো আমি তো তোমাদের বলেই দিয়েছি মেবি অ্যান্সারটা, এই যে এ বিপি কোণ আর হচ্ছে ডি সি কিউ ডেস কোণ সমান। সো রাইট অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, সো তারপর দেখি প্রতিসরণ কোণের সর্বনিম্ন মান কত। আচ্ছা দেখো, এই যে এখানেই দেখি আমরা প্রতিসরণ কোণ বলছে। আচ্ছা, আলোক রশ্মি ধরো এখানে আপতিত হয়েছে, এই যে এখানে আপতিত হয়েছে, না সরি এভাবে না দেখাই, আমাদের বলছে প্রতিসরণ কোণের সর্বনিম্ন মান কত। সো আলোক রশ্মি ধরো এই যে এখানে আপতিত হয়েছে, দেন এখানে বের হয়ে যাবে, অর্থাৎ প্রতিসরিত হয়েছে। এখানে যে কোণটা এটা 0 ডিগ্রি, সো প্রতিসরিত কোণের সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা আর কত দেখব, আর 27 দেখি, 27-এ আটকাতে পারবা। সো 27টা দেখি, 27টা এখানে চিত্রটা আছে, আমরা চিত্রটা দেখি। দেখো, সো প্রশ্নটা কি বলছে আগে সেটা দেখি। 27-এর প্রশ্নটা হচ্ছে ভাইয়া, চিত্রে এক্স ও ওয়াই ইকুয়ালস টু 80 ডিগ্রি, আচ্ছা হলে পি ড্যাশ বিডি ইকুয়ালস টু কত। এক্স ও ওয়াই ইকুয়ালস টু 80, তাই তো? এই যে চিত্রে বলছে এক্স ও ওয়াই এই কোণটা হচ্ছে ভাইয়া 80 ডিগ্রি হলে, আমরা আরেকবার দেখি 80 ডিগ্রি হলে পি ড্যাশ বিডি, এই যে দেখো পি ড্যাশ দেন বিডি, এই কোণটা তাহলে কত হবে, ওই যে আমি তোমাদের কনসেপ্টটা বলছি, আপাতন কোণ আর নির্গত কোণের মান হবে সমান। সো 80 যদি এটা হয়, এটা হবে ভাইয়া 80 ডিগ্রি। সো আমরা রাইট অ্যান্সারটা দেখি, এই ব্যাটা এমন করে স্ক্যান। আচ্ছা দেখি, সো এই যে দেখছো রাইট অ্যান্সার। ও আচ্ছা সরি, এটা 40 ডিগ্রি, আমি ইংলিশে হিসাব করতেছি। সো এটা ইংলিশে 80 ডিগ্রি, 40 ডিগ্রি যেটা ধরো হবে। সো তারপর আমরা কোনটা দেখব, 27, 29, 32। আচ্ছা 29টা দেখি। এখানে বলছে কি উল্লিখিত চিত্রের ক্ষেত্রে পিউ হচ্ছে আপতিত রশ্মি। আচ্ছা দেখি তো পিউ আপতিত রশ্মি কিনা। হ্যাঁ, পিউটা আপতিত রশ্মি। আর ও কিউ প্রতিসরিত রশ্মি। হ্যাঁ, ও কিউ প্রতিসরিত রশ্মি এক ঘন মাধ্যম। এই মাধ্যমটা কি ঘন মাধ্যম, এটা আমরা চেক করব কিভাবে। দেখো, এটা যদি আপতিত রশ্মি হয়, হ্যাঁ, এটা যদি তোমার দেখো এটা অবিলম্ব ছিল, আর এই যে রশ্মিটা এভাবে গেল, তো এভাবে যেতে এভাবে যাইতো। হ্যাঁ, এভাবে যেত সমান, মানে এভাবে গেলে রশ্মিটা এভাবে যেত, বাট এভাবে গেছে না, অবশ্যই একটা কোনো কারণ আছে। আর এই রশ্মিটা কি হয়েছে, অবিলম্ব, তো এটা অবিলম্বের দিকে একটু সরে আসছে। তার মানে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন অবিলম্বের দিকে আলোক রশ্মি সরে আসে। তার মানে এই বি মাধ্যমটা ঘন আর এ মাধ্যমটা হালকা। আরেকবার বলি, আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন রশ্মিটা অবিলম্বের দিকে সরে আসবে। সো এইটা এভাবে না, এটা তো এভাবে যায় নাই, অবিলম্ব থেকে দূরে সরে যায়নি, অবিলম্ব থেকে দূরে সরে যাইতো যখন গণমাধ্যম থেকে আলোক রশ্মিটা হালকাতে ঢুকতো। বাট এটা হালকা থেকে ঘনতে ঢুকছে, কীভাবে বুঝছি, এটা অবিলম্বের দিকে সরে আসছে। তার মানে এটা ঘনমাধ্যম, উপর এটা হালকা মাধ্যম। বাট এখানে ভুল দিছে, বলছে এক ঘনমাধ্যম। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 1-2, এই যে 1-2 ক, বুঝছি ভাইয়া। আচ্ছা, তারপর আমরা 32টা দেখব। সো 32টা এই যে
যদি আপতন কোণ 60 ডিগ্রি হয় তাহলে নির্গত কোণ কত? সো নির্গত কোণ 60 ডিগ্রি হবে। ওই যে আমরা দেখছিলাম আপতন কোণ 60 ডিগ্রি, তাহলে বের হয়ে গেছে কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। দেন আমরা দেখব 34 36। আচ্ছা 34টা দেখি, দেখো চিত্রে প্রতিসরণ কোণ কোনটি? আচ্ছা প্রতিসরণ কোণটা দেখি আমরা কোনটা। এইটা তো আপতন কোণ, এই যে এ ও এন ড্যাশ, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আপতন কোণ বলে। সো এই কোণটার এই যে দেখো, এই যে এটা প্রতিসরিত কোণ না, অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মিটা যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরিত কোণ বলে। সো বি ও এন ড্যাশ বা এন ড্যাশ ও বি। সো বি ও এন ড্যাশ বা এন ড্যাশ ও বি কই? এই যে খ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, বুঝছি ভাইয়া। আচ্ছা তারপর তারপর দেখি 36 37 38। আচ্ছা সো 36 নাম্বারটা দেখি, দেখো চিত্রে থিটা এর মান কত? সো থিটাটা কোথায়? এই যে এইটা না। সো এই যে দেখো, এই যে একটা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন আসলো, আমি একটু জুম করে দিই, সো বোঝা যায়। সো দেখো আমি আবার একটু আর্ট করি। সো এই যে দেখো, অবিলম্বের সাথে, এইটা তো আপতিত রশ্মি, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে হচ্ছে আপতন কোণ বলে। সো আমরা এটা বুঝতেছি, এটা কি কোণ ভাইয়া? এটা হচ্ছে আপতন কোণ, ঠিক আছে ভাইয়া। এটা কি কোণ ভাইয়া? আপতন কোণ। আমরা কিন্তু বুঝতে পারতেছি আপতন কোণ। বাট আমাদের এখন এই যে এখানে দেখো, এই যে বিভেদতল থেকে এই জায়গা পর্যন্ত একটা কোণ তৈরি হয়েছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। এই কোণটা কত ভাইয়া? 30 ডিগ্রি। ওকে বুঝছি, এইটা 30 ডিগ্রি এইটা। এখন আমাদের তারা বলছে যে তাহলে এইটা কত হবে, এইটার হিসাব করতে বলছে, মানে নির্গত কোণ কত হবে। সো আমি তোমাদের সবসময় বলছি কিন্তু যে নির্গত কোণের সাথে আপতন কোণের সম্পর্ক, অর্থাৎ আপতন কোণ ইকুয়ালস টু নির্গত কোণ। সো আপতন কোণকে যদি আমি আই ধরি, আমরা জানি আই ইকুয়ালস টু এজ নির্গত কোণ এইটা। বাট আমি যদি আপতন কোণের মান আমাদের জানা থাকতো তাহলে কিন্তু নির্গত কোণ সহজেই বলে ফেলতে পারতাম, বাট জানা নাই, আমরা বের করব। সো দেখো আমাদের এই যে এটা অবিলম্ব আর এটা বিভেদ তল। সো এখানে এই যে সবটা কোণ, এই সবটা কোণ কিন্তু ভাইয়া 90 ডিগ্রি, সবটা কোণ হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি থেকে যদি আমরা জাস্ট এই জায়গাটুকু বাদ দিই, 30 ডিগ্রিটা বাদ দিই, তাহলে কত পাচ্ছি ভাইয়া? 60 ডিগ্রি না? তাহলে আমরা এই কোণটা, এই যে আপতন কোণের মান আমরা পাইছি কত? 60 ডিগ্রি। তাহলে অবশ্যই থিটার মান কত হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে। সো রাইট অ্যান্সার ঘ। ইজি না? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা তারপর বলছে উদ্দীপকের চিত্রটিতে, এটা তোমরা পারবা, এটা পারবা, এটা আমার বোঝানোর দরকার নেই। আচ্ছা তারপর 38 নম্বরটা দেখাবো। আচ্ছা দেখি। সো বলছে চিত্রে কোণ বা অ্যাঙ্গেল এন ও ওয়াই, এন ও ওয়াইটা কোনটা? এই যে এন ও ওয়াই, হ্যাঁ এইটা। সো এইটার ক্ষেত্রে আমাদের বলছে চিত্রে এন ও ওয়াই এর এন ও ওয়াই এইটা না, হ্যাঁ হ্যাঁ সরি, এই যে এইটা, এইটা কি চিত্রে? এইটা কি চিত্রে? এইটা কি? এটা কি আপতন কোণ, প্রতিসরণ কোণ, না কি কোণ এটা? দেখো আমরা জানি যে যদি আই থাকে, আইকে মানে আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয় আর প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। সো অবশ্যই আরটা প্রতিসরণ কোণ। হ্যাঁ আমাদের রাইট অ্যান্সার দেখছো। সো এটা হবে খ, প্রতিসরণ কোণ। আমাদের আরটা বলছে যে এটা। সো এরপর দেখি এটা তো তোমরা পারবা, এটা আমি শিওর তোমরা পারবা। তারপর আমরা 41 দেখব, 40 কি দেখবো? হ্যাঁ 40টা দেখি। সো তাহলে আইটা কি? আইটা আপতন কোণ, এইটা হচ্ছে আপতন, এটা হচ্ছে ভাই আপতন কোণ। ওকে, আর এইটা হচ্ছে প্রতিসরণ কোণ। কিভাবে বুঝছি ভাইয়া? কিভাবে বুঝছি বলো, বলতে পারবা? সো এই যে আই, আই দ্বারা আপতন কোণ, আর দ্বারা প্রতিসরণ কোণ। বলছে উল্লেখিত চিত্রে আর কোনটা? এই যে আর হচ্ছে তোমার কি? প্রতিসরণ কোণ। এই যে শেষ। সো এগুলা পারবা, এগুলা পারবা, এগুলো ব্যাপার না। সো 42টা কি? হ্যাঁ 42টা আমরা একটু বুঝি। এই 42-এর ধারণাটা কিন্তু আমি দিয়েছিলাম। সো আর এস বিভেদ তলে আপতন কোণ এক্স এর মান কত? দেখো আপতন কোণ এই যে এক্স, এই যে এই কোণটার মান আমি একটু জুম দিই, দেখো আমাদের বলছে ভাইয়া কি? আমাদের বলছে দেখো এই যে এই কোণটার মান, এই কোণটার মান কত? সো আমরা জানি যে নির্গত কোণের সাথে আপতন কোণের সম্পর্ক, আপতন কোণ 45 ডিগ্রি, নির্গত কোণ 45 ডিগ্রি হয়তো। বাট ফ্যাস লাগাইছে এই যে এই জায়গায়, এই জায়গার কোণটা আবার সুন্দর করে দেওয়া দিয়েছে 30 ডিগ্রি। আমি বলছিলাম না ভাইয়া, এই জায়গার কোণ যদি 30 ডিগ্রি হয় অবশ্যই এই জায়গার কোণটাও 30 ডিগ্রি হবে। এই জায়গার কোণ 30 ডিগ্রি হইলে এই জায়গার কোণও 30 ডিগ্রি হবে। সো রাইট অ্যান্সার ইজ 30 ডিগ্রি। আচ্ছা তারপর ওটি নির্গত রশ্মি হলে নির্গত কোণ ইয়ার মান কত? এটা আমরা জানি।
এটার মান কত? এই 45 আছে, এটাও 45ই হবে। সো রাইট অ্যান্সার হচ্ছে গ। বুঝছি ভাইয়া? আর কত দেখবো? 43, 49, 50-এ কি আছে? সো 49 এগুলো পারবা। প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান 90 ডিগ্রি আমরা জানি। সো 49টা দেখি, 49টা তো পারার কথা। আলো কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ 32 ডিগ্রি হলে প্রতিসরিত রশ্মি মাধ্যমে বিভব তল বরাবর যায়, এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত? 90 ডিগ্রি হবে। দেখো এখানে একটু ফ্যাস লাগাই দিছে, ওই আমরা এরকম একটা টাইপের অঙ্ক করছিলাম। কিন্তু আলো কাছ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময়, যে কাছ থেকে যখন বায়ু মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ 32 ডিগ্রি হলে, ধরো এই কোণটা 32 ডিগ্রি, 32 ডিগ্রি হলে প্রতিসরিত রশ্মির মাধ্যমে বিভব তলে বরাবর যায়, এই বরাবর যায়, তাহলে কোণটা 90 ডিগ্রি হবে। সো এটা তো দেখাইছিলাম। আচ্ছা, এখন কি আসলো? এই যে সংকট কোণের কনসেপ্ট আসলো। সংকট কোণ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নটা ভেরি 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 ইম্পর্টেন্ট। সো এইটা থেকে কিন্তু প্রশ্ন আসবে 100 কোটি% গ্যারান্টি। সো দেখো, আমরা দেখি, আমরা একটা চিত্র অঙ্কন করি আগে। ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত রশ্মির জন্য, দেখো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। সো ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত রশ্মির জন্য, দেখো ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত রশ্মির জন্য আপতন কোণ সংকট কোণের সমান হলে, আচ্ছা দেখো, সো ধরো এটা হচ্ছে আপতন কোণ। সো আপতন গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে আলোক রশ্মি অবশ্যই অবিলম্ব থেকে কি হবে? দূরে সরে যাবে। আবার আপতন কোণের মান যখন আরেকটু বাড়াবো তখন এইটা কি হবে? বিভব তল বরাবর চলে যাবে। হ্যাঁ, এইটাই, এই যে বিভব তল বরাবর যখন চলে গেল, আপতন কোণের এখানে এই যে প্রথমে ছোট একটা কোণ ছিল, এরপর একটু বাড়াইছি, বাড়ানোর কারণে বিভব তল বরাবর চলে গেল। সো আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়েছে, এখন এই যে বিভব তল বরাবর চলে গেল, তখন এখানে যে কোণটা তৈরি হয়েছে এটা কত? 90 ডিগ্রি না? সো আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়েছে, তাহলে ওই আপতন কোণকে সংকট কোণ বলে। তাহলে এই কোণটাকে আমরা অবশ্যই সংকট কোণ বলতে পারি। সো এখানে বলছে সংকট কোণের সমান হলে প্রতিসরণ কোণের মান কত হবে? হ্যাঁ, সো এই সংকট কোণের মান তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। আমরা জানি প্রতিসরণ কোণ, এই যে কোণটা, এটা যখন বিভব তল বরাবর চলে গেছে তখন এই কোণটার পরিমাণ কত হয়েছে? 90 ডিগ্রি হয়েছে। অর্থাৎ এটা কি প্রতিসরিত রশ্মি না? যখন চলে গেছে প্রতিসরিত রশ্মি। সো এইটাই বলছে আপতন কোণ সংকট কোণের সমান হলে প্রতিসরণ কোণের মান কত হবে? তাহলে এই প্রতিসরণ কোণটার মানই তো 90 ডিগ্রি, আবার সংকট কোণের মানও 90 ডিগ্রি। ওকে, বাট কোণটা হচ্ছে এই যে আপতন কোণটাকে বলে সংকট কোণ। ফেস লাগাইও না কিন্তু, সংকট কোণ কিন্তু এইটা না। সংকট কোণ হচ্ছে এই আপতন কোণটা। আলোক রশ্মির যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে ওই আপতন কোণকে সংকট কোণ বলে। দ্যাটস এনাফ। আচ্ছা, আর কি দেখব? 53 দেখিব। আচ্ছা, সংকট কোণে অবিলম্ব ও প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, আমরা একটু অঙ্কন করি। দেখো, সংকট কোণে অবিলম্ব ও প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, আমরা তো জানি এটা নর্মাল অবস্থায় একটা আপতিত রশ্মি, এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ সংকট কোণ নিয়মই হচ্ছে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, দেন দূরে সরে যাবে, দেন আরেকটু বড় করলে এটা বিভব তল বরাবর যাবে। হ্যাঁ, আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে না যাই, যেহেতু সংকট কোণ পর্যন্ত আছে। এখানে সংকট কোণে অবিলম্ব ও প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী, দেখো সংকট কোণে এই যে এইটা সংকট কোণ, অবিলম্ব এইটা, আর প্রতিসরিত রশ্মি কোণটা এইটা। সো অবিলম্ব ও প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণের মান কত? এই যে অবিলম্ব এটা, প্রতিসরিত রশ্মি এইটা, এটার মধ্যবর্তী কোণ এইটা না? সো এটার মান কত? এটার মান অবভিয়াসলি 90 ডিগ্রি। সো ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তারপর দেখি আমরা এই যে 58 নাম্বারটা দেখি। সংকট কোণের মান 60 ডিগ্রি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আপতন কোণের মান কত? সংকট কোণের মান বলছে 60 ডিগ্রি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আপতন কোণের মান কত ডিগ্রি হবে? এইটা ভাইয়া আমাদের বুঝতে হবে। সো এই ক্ষেত্রে আমি তোমাদের চিত্রটা আঁকাই দিব। এই যে দেখো, পূর্ণ অভ্যন্তরীণ বিষয়টা আসলো, তাই না? এটা নর্মাল একটা আপতন কোণ, এইটা এভাবে গেল, দেন কোণের পরিমাণটা একটু বাড়াই দিলে এটা বিভব তল বরাবর চলে গেল। সো সংকট কোণের মান 60 ডিগ্রি। সো এখন এই যে কোণটা, এই কোণটার পরিমাপ হচ্ছে ভাইয়া 60 ডিগ্রি। ওকে, সংকট কোণের পরিমাণটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আপতন কোণের মান কত? সো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আপতন কোণের মান কত?
পূর্ণ অভ্যন্তরীণ আমাদের প্রতিফলন ঘটাতে হবে। সো সংকট কোণের চেয়ে যখন আমরা বড় একটা কোণ নিব তখন অবশ্যই এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, অর্থাৎ বিবর্তলে আটকে একই মাধ্যমে আবার ফিরে যাবে। এই ক্ষেত্রে আপাতন কোণের মান কত? অবশ্যই দেখো, সংকট কোণ থেকে যখন বড় একটা আপাতন কোণ নিলাম, সংকট কোণ তো 60 ডিগ্রি ছিল, 60 ডিগ্রির চেয়ে আপাতন কোণটা কি বড় না? সো আমাদের এইটাই বলছে, এই বড় আপাতন কোণটার মান, অর্থাৎ আপাতন কোণটার মান কত, যেটার কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা হয়েছে। তার মানে অবশ্যই আপাতন কোণের মান অবভিয়াসলি 60 ডিগ্রি থেকে বড় হবে। বাট এখানে 30 ডিগ্রি আসে হবে না, 45 ডিগ্রি আসে হবে না, 60 ডিগ্রি আসে হবে না, 60 ডিগ্রির চেয়ে বড় নিছি আমরা কোনটা। সো এখানে 75 ডিগ্রি বড় আছে, 75 ডিগ্রি নিব, বুঝছি। আচ্ছা, তারপর আর কি আছে? 59 কি লাগবে? আচ্ছা আচ্ছা, সংকট কোণের মান 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে? হ্যাঁ, এটাও সোজা, আমি চিত্র এঁকে দেখাই। তো এইটা সংকট কোণ যখন অবিলম্ব বরাবর চলে যাবে, সো বিবেতল বরাবর চলে যাবে, সংকট কোণের মান 30 ডিগ্রি হলে, এই কোণটার মান 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে? এই যে তখন এখানে যে কোণ তৈরি হয়েছে বিবেতল বরাবর চলে গেছে, তার ফলে এখানে একটা অবিলম্ব, এবং এই বিবেতল বরাবর যে কোণটা তৈরি হয়েছে এটা তো 90 ডিগ্রি হয়েছে, তাই না? সো এই যে অ্যান্সার। তারপর আর কি দেখবো, দেখি কঠিন আর কি আছে। সো এইটা আমাদের একটু বুঝতে হবে, এইটাও ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো এখানে কি অ্যান্সারটা ভুল আছে নাকি? আচ্ছা, চিত্রে এক্স ও এন ড্যাশ আমরা দেখি যে এক্স ও এন ড্যাশ এইটার পরিমাপটা দিছে 70 ডিগ্রি। এই যে দেখো এইটা দিছে ভাইয়া কত? 70 ডিগ্রি। হলে এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ কত ডিগ্রি? আচ্ছা, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ কোনটা? এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এই যে এইটা, এই কোণটা কত? এই কোণটা আমরা বের করব। এখন দেখো আমরা বের করব কিভাবে বের করব। দেখো আমরা তো জানি যে অবিলম্ব আর এই যে বিবেতল বরাবর, এখানে আমরা তো এই কোণটা তৈরি করব, তো আমরা এখানে আসব, এই ভাগে আসব। সো এই কোণটার পরিমাপ কত? আচ্ছা, আমি কোণটা যদি লিখি, এখানে লিখি, এই কোণটার নাম কি? এন ড্যাশ, এটা ও, দেন এটা কি ওয়াই ড্যাশ, এই তো। হ্যাঁ, এটার মান কত? এটার মান 90 ডিগ্রি আমরা জানি এটা থেকে। এখন আমরা যদি কোনোভাবে এটার মান জানতে পারি, তাহলে এই সবটা থেকে এই কোণটা বাদ দিব, যা পাবো তা হবে এই কোণটা। তাহলে এই কোণটা আমরা কিভাবে বের করব? দেখো আমাদের একটা নিয়ম আছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে যে আপাতন কোণটা, তাই না? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ, ভালোভাবে বুঝো, আপাতন কোণ আর এই যে প্রতিফলিত যে হবে না, এই যে কোণটা, এই কোণটা সমান হবে আপাতন কোণ, আর এই কোণটা কি হবে? সমান হবে। সো এটা 70 ডিগ্রি, এটাও কি হবে? 70 ডিগ্রি হবে। সো এটা আমরা মাইনাস করব। হ্যাঁ, 90 ডিগ্রি থেকে আমরা এটা মাইনাস করলে যা পাবো তা এই কোণটা না। সো কত ডিগ্রি হইলো তাহলে? 20 ডিগ্রি। দেখছো ভাই, অ্যান্সারটা হবে কত? 20। 70, 80, 90, 20 না? হ্যাঁ, ক হবে অ্যান্সারটা, 20 হবে, 20। বুঝছি ভাইয়া, অ্যান্সারটা 20ই আছে, এখানে অ্যান্সারটা একটু ভুল আছে। সো আর কত কত দেখবো? 69 দেখবো, তাই না? আচ্ছা, 69টা দেখি ভাইয়া। দেখো যদি কোন চিত্র আছে কিনা, আচ্ছা দেখি যদি কোন, আমি কি এটা লিখছি নাকি? না, এটা লিখছি না তো। 70 দেখবো। আমি তো বলি এটা ইজি ছিল। 70 সংকট কোণ কোনটা? সো সংকট কোণ আমরা এক সেকেন্ডে বের করে ফেলতে পারি। এটা হচ্ছে নর্মাল আপাতন কোণ, আপাতন কোণ থেকে একটু বড় কোণটাই বলে সংকট কোণ। সো সংকট কোণ হচ্ছে এইটা, কিউ ও এন ড্যাশ। সো বা এন ড্যাশ ও কিউ একই কথা। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাই আমাদের গ, এন ড্যাশ ও কিউ। তারপর ও আর ড্যাশ রশ্মি পাওয়ার জন্য কি কি করতে হবে? দেখো এই যে এই যে এই রশ্মিটা, হ্যাঁ এই রশ্মিটা অর্থাৎ প্রতিফলিত রশ্মিটা এটা হয়েছে মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। হ্যাঁ, সো বুঝছি আমরা। সো এই রশ্মিটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? দেখো এখানে অপশন কি দিছে আমরা 2 নাম্বারটা আগে দেখি। আপাতন কোণ সংকট কোণের চেয়ে বড় হতে হবে, দেখি তো। সো এই যে আপাতন কোণটা, এই যে কোণটা ভাইয়া, এই যে কোণটা, এই যে রশ্মিটা, এটার কারণে এখানে কোণ তৈরি হয়েছে, এই যে বড় কোণটা।
সো এই বড় কোণটা অবশ্যই সংকট কোণের চেয়ে বড়। সংকট কোণ তো এইটা নে বাট আমাদের পূর্ণ অভ্যন্তরীণের কোণটা কি এইটা না? সো এই আপতন কোণটা সংকট কোণের চেয়ে বড়, হ্যাঁ রাইট। আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হবে, হ্যাঁ ঠিক আছে। আলোক রশ্মি প্রতিসরিত না হইয়া প্রতিফলিত হয়েছে, বিবের তল থেকে বাধা পাইয়া প্রতিফলিত হয়েছে। আলোক রশ্মি বি মাধ্যম হতে এ মাধ্যমে যেতে হবে। সো আলোক রশ্মি এই যে দেখো বি মাধ্যম হতে বি মাধ্যম হতে কিন্তু এ মাধ্যমে গেছিল বাট বাধাপ্রাপ্ত হয়ে আবার এখানে ফিরে আসছে। সো তিনোটাই আমাদের রাইট অ্যান্সার, হ্যাঁ তিনোটাই। আচ্ছা তারপর আর কত দেখতে হবে? 74 75 এটা দেখতে হবে। আচ্ছা এটা দেখতে হবে না, 74 75টা দেখি, হ্যাঁ হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখি 74 75টা। সো নিচে চিত্রে কোনটি সংকট কোণ নির্দেশ করে? সো সংকট কোণ এটা কি কোনো ব্যাপার হইল? আচ্ছা দেখো, সো ফার্স্টে এই আপতন কোণটা, এই রশ্মিটা কোন দিকে গেছে? এই দিকে গেছে। এই রশ্মিটা এই দিকে গেছে না, এই রশ্মিটা এই দিকে গেছে। সো সংকট কোণ হচ্ছে এইটা, সি ও এন্ডেস বা এন্ডেস ও সি, সি ও এন্ডেস, এই যে গ দেখছো পারছি আমরা। তারপর ডিউ রশ্মি আবার একই মাধ্যমে ফিরে আসে নিচের কোনটির কারণে? ডিউ কোনটা? ডিউ রশ্মি আবার একই মাধ্যমে ফিরে আসে কোনটির কারণে? এটাও তো দেখছি আমরা নাকি? এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা কিন্তু কোণ না, এটা একটা ঘটনা। ওকে ভাইয়া, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিসটা কি? আলোক রশ্মি, আলোক রশ্মিটা যখন আপাতন কোণ থেকে বড় হবে বা সরি কি বলতেছি, সংকট কোণ থেকে বড় কোণের কারণে, সংকট কোণ থেকে বড় কোণের কারণে আলোক রশ্মিটা তোমার বিবের তল বরাবর যাইয়া সেটা বাধাপ্রাপ্ত হইয়া আবার একই মাধ্যমে ফিরে আসে। সো এই ঘটনাটাই মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা। সো এই, আর এগুলো দেখতে হবে না, এগুলো তোমরা সব সব ইজি এগুলো। সো যা যা আছে সব একবার একটা রিডিং পড়ে যাবা। আমি আবারও বলি, বৃত্তি পরীক্ষার কোনো শর্টকাট কোনো ওয়ে নাই, ঠিক আছে? পড়তে হবে, না হলে তোমার থেকে অন্যরা আগাই যাবে। নর্মাল বার্ষিক পরীক্ষা হইলে কয়েকটা 20-30টা দিয়ে দিতাম, বাট প্রতিযোগিতামূলক পরীক্ষা তো, সো তোমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, এগুলো তোমরা পারবা। সো আমরা কিছু সৃজনশীল দেখি ম্যাথ টাইপের, যেগুলাতে তোমরা একটু কান্দাকাটি করবা, ঠিক আছে ভাইয়া? সো কিছু সৃজনশীল দেখি, দেখো 1 নাম্বারটা দরকার নাই, 2 নাম্বারটা দেখো। 1 নাম্বারটা থিওরি টাইপের অনেকটা, এগুলো পারো, বেসিকটা পড়াইছি না, সো পারো। দেখো আমরা দেখি আরু রশ্মির গতিপথ চিত্র একে ব্যাখ্যা করো। আচ্ছা দেখি তো ভাই, আরু রশ্মিটা এই যে এইটা না, হ্যাঁ এইটার গতিপথটা আমরা চিত্র একে ব্যাখ্যা করব। সো এটা ইজি। সো আরও রশ্মিটার কারণে কিন্তু দেখো আমরা জানি যে সংকট কোণ কিন্তু এই যে এইটা কিন্তু সংকট কোণ, হ্যাঁ। আপতন কোণ থেকে বড় কোণটাকেই তো সংকট কোণ বলে। এখন সংকট কোণ থেকে বড় কোণটাকে কি বলে? তোমার সংকট কোণ থেকে বড় কোণটার কারণেই তো তোমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা হয়। সো এইটাই তোমরা মেইন কনসেপ্টটা টিকা দিবা আর কি। এটা পড়লে বুঝবা, আমি মূল কাহিনীটা তো একলাই নিয়ে বইলা দিলাম। দেন এখানে দেখো কি প্রবলেম, এ ও রশ্মিটি কাচ ফলক নির্গত হলে যা ঘটবে তা রশ্মির সাহায্যে ব্যাখ্যা করো। এই যে এ ও রশ্মিটা কাচ ফলক থেকে নির্গত হলে যা ঘটবে, সো এগুলো তোমরা জানো। এখানে নির্গত কোণ টোন হবে, এটা তোমাদের পড়াইছি বেসিকে, এটা দরকার নাই। আর এগুলা মাছ টাজের একটা বাস্তব এক্সাম্পল দিবা, কিভাবে মাছ লাগাই গাই দিয়ে বর্ষা দিয়ে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো আর চিত্রে এ ও রশ্মির গতিপথ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। সো আর চিত্রে এই যে এই চিত্রটার এ ও রশ্মির গতিপথ, অবশ্যই গতিপথ পরিবর্তন হবে। এইটা হচ্ছে ঘন মাধ্যম, এইটা হচ্ছে ভাইয়া হালকা মাধ্যম। আমরা জানি আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। সো এইটাই মূল কনসেপ্টটা, পড়লে পারবা। আচ্ছা আমরা এটা দেখি, চিত্রে এ এর ঘটনাটি ব্যাখ্যা করো। এই যে এ এর ঘটনাটা কি, এই যে দেখো এখানে ঘন মাধ্যম হালকা মাধ্যমে ফুল কনসেপ্টটা আসছে। সো এখানে দেখো আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন অবিলম্ব থেকে এটা দূরে সরে যাবে, হ্যাঁ। অথবা আলোক রশ্মি যখন এটাকে হালকা মাধ্যম ধরি, হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসবে তখন এটা অবিলম্বের দিকে সরে আসবে। এটা কিন্তু এভাবে যায়নি, অবিলম্বের দিকে এটা সরে আসছে। সো এইটাই মূল কনসেপ্ট। সো এটা তোমরা দেখবা। দেন এখানে দরকার আছে না, দরকার নাই। সো আমরা এইটা দেখি, এটা কি বলছে, চিত্রে এক বস্তুটির অবাস্তব প্রতিবিম্ব কিভাবে দেখতে পাবে তা চিত্র সহ
এটা দরকার নেই, এটা তোমরা পড়লে পারবা। চিত্র 2 আলোক রশ্মি সিইউ যদি বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করে তবে প্রতিসরিত রশ্মি কিরূপ পরিবর্তন হবে। সিইউ যদি, এই যে সিইউ যদি কি বলছে, বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করে, সো সিইউটা কি করছে, পানি মাধ্যমে যদি আবার প্রবেশ করে তাহলে কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনাটা ঘটবে। সো এটা তোমরা দেখে নিও। উদ্দীপকে পিউ আপতিত রশ্মির জন্য উৎপন্ন আপতন কোনটি ব্যাখ্যা করো। পিউ আপতিত রশ্মির জন্য, এই যে পিউ আপতিত রশ্মির জন্য উৎপন্ন আপতন কোনটা, এই যে আপতন কোনটা, এটা একটু ব্যাখ্যা টাকা কইরা দিব, রেডিং পড়বা পারবা। তারপর কিউ আলোক রশ্মি কাচ মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি কোন ধরনের পরিবর্তন ঘটবে। এই যে কিউ ও আলোক রশ্মি কাচ মাধ্যমে প্রবেশ করলে, এটা তো তোমার এই যে বায়ু মাধ্যমে প্রতিসরিত হয় নাই, এটা আবার কাচ মাধ্যমে প্রবেশ করবে, এটা তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা, এগুলো জানো, এগুলো পড়লে পারবা। সো আর দরকার নাই। 10টা এমসিকিউ, লাস্ট এমসিকিউটা দেখেই টাকা বোর্ড 2019 আসলো। এই অবস্থানে থাকা মাছটি স্বীকার করতে হলে কোথায় নিরাপদ, একটু গভীর এবং নিচে, এটা জানি। গণমাধ্যম অবস্থিত অ্যাঙ্গেল পিউ অ্যান্ডেসের মান বড় হলে সংগঠিত আলোকীয় ঘটনা টেলিযোগাযোগের ভূমিকা কি। আচ্ছা, পিউ অ্যান্ডেসের মান বড় হলে, দেখো পিউ অ্যান্ডেস এটা হচ্ছে একটা কি, এটা একটা সংকট কোণ, এটা বিভেদ তল বরাবর চলে গেছে। এখন এই কোণটা থেকে যদি কোণটা বড় হয় তখন এটা অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনাটা ঘটবে। আর এটা টেলিযোগাযোগে আমরা জানি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অনেক কাজে লাগে, টেলিযোগাযোগে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ব্যবহার করা হয়, বুঝছি। সো ভাইয়া আমি কিন্তু তোমাদের মেইন বইয়ের বেসিকগুলো বুঝাই দিচ্ছি, দেন সিকিউ এমসিকিউ যতটুকু দরকার যেগুলোতে আটকাবা ওইগুলো কিন্তু ভাই আমি বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি। আর তোমরা এই পিডিএফটা প্রাইভেট গ্রুপে পাবা, প্রাইভেট গ্রুপে সব কিছু সিরিয়ালে থাকবে। এমন কি আমি তোমাদের ভাইয়া দেখো, আমি তোমাদের 15 ডেজের একটা চ্যালেঞ্জ কিন্তু নিলাম। এই চ্যালেঞ্জে আমরা 6 তারিখ 7 তারিখের সব শেষ করছি, 8 তারিখের এই ভিডিওটা বিজ্ঞানটা 8 তারিখের বিজ্ঞান শেষ করছি। তৃতীয় অধ্যায়ও প্রায় মোটামুটি শেষ, দেন টেবিল ইংলিশটাও শেষ, আর বাংলাদেশ বিশ্ব পরিচয়টাও ক্লাস করানো হবে। সো সবগুলা সিরিয়ালে 6 তারিখের ক্লাসগুলা কি 7 তারিখের 8 তারিখে তোমরা যদি এই 15 দিনের চ্যালেঞ্জটা ফিল আপ করতে পারো তাহলে মনে করো যে বৃত্তি পরীক্ষায় ফুল মানে বেস্ট একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবা। বুঝতে পারছি ভাইয়া। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর এই পিডিএফটা কিন্তু ভাইয়া প্রাইভেট গ্রুপে পাবা, এই ভিডিওর কমেন্ট বক্সে প্রাইভেট গ্রুপের লিঙ্কটা পাবা, লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, টেক কেয়ার।